আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মাস্টার একাডেমির ডেভঅপস বুটক্যাম্প 2021 ফিফথ উইকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেভঅপস অন ক্লাউড, এবং এটা একটা প্রি রেকর্ডেড ভিডিও। ওকে, আমাদের কোর্স আউটলাইনে আজকে আমরা মডিউল 12 নিয়ে কথা বলবো, এবং আমাদের যে টপিকগুলো আমরা আজকে কভার করব তো সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু ক্লাউড কম্পিউটিং, introduction to AWS services and DevOps using AWS. আচ্ছা, তো আমাদের অবজেক্টিভ হচ্ছে আজকে কি অবজেক্টিভ হচ্ছে যে আমরা কেন ক্লাউড কম্পিউটিং ইউজ করি এবং ক্লাউড কম্পিউটিংটা অ্যাকচুয়ালি কি, ক্লাউড কম্পিউটিংয়ের কনসেপ্ট সম্বন্ধে আমরা বুঝবো, এবং ডেভঅপসের সাথে ক্লাউড কম্পিউটিংয়ের কী সম্পর্ক সেটাও আমরা দেখব, এবং আমরা AWS নিয়ে কিছু কথা বলবো, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, এবং বিভিন্ন ধরনের যে সার্ভিস আছে অ্যামাজনের সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, এবং আমরা লাস্টে ছোট্ট একটা ডেমো আমরা দেখব যেখানে আমরা AWS এর কিছু সার্ভিস ইউজ করে আমরা একটা পাইপলাইন তৈরি করব। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা লেকচার শুরু করতে পারি। ওকে, সো প্রবলেমস বিফোর ক্লাউড কম্পিউটিং। আমাদের ক্লাউড কম্পিউটিং শুরু হওয়ার আগে বা ক্লাউড কম্পিউটিং যখন ছিল না তখন আমরা ট্রেডিশনালি কী করতাম? ট্রেডিশনালি আমরা একটা ডেটা সেন্টারকে ম্যানেজ করতাম, রাইট? কারণ আমাদের কম্পিউটিং ক্যাপাবিলিটি দরকার ছিল, আমাদের তখনও সফটওয়্যার চলতো, এবং সেই সফটওয়্যার চালাতে গেলে আমাদের একটা অনপ্রেমিস ডেটা সেন্টার আমাদেরকে মেনটেন করতে হতো। তো সেগুলোর কী কী প্রবলেম ছিল? যে কস্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড আদার রিসোর্সেস ওয়ার ভেরি হাই। তো স্বাভাবিকভাবে আমরা যে হার্ডওয়্যারগুলোকে ব্যবহার করতাম সেই হার্ডওয়্যারগুলো সেখানে আমাদেরকে সফটওয়্যার চালাতে হতো, আমাদের সফটওয়্যার লাইসেন্সিং আমাদেরকে আপডেট করতে হতো, এবং আমাদের হার্ডওয়্যারগুলোকেও আপডেট করতে হতো। প্রত্যেকটা হার্ডওয়্যার আমাদের একটা লাইফ সাইকেল থাকে, রাইট? তো সেই লাইফ সাইকেলটা শেষ হয়ে গেলে আমরা সেই হার্ডওয়্যারটাকে অবসলিট মনে করি, এবং সেটাকে আমাদের ফেলে দিতে হয়, এবং আমাদেরকে নতুন হার্ডওয়্যার আবার ইনভেস্ট করতে হয়, কিনতে হয়। তো মেইনটেনেন্স অফ সার্ভার, ইনস্টলেশন অফ সফটওয়্যার অর হার্ডওয়্যার ওয়াজ ডিফিকাল্ট। তো এবং আমাদের একটা সার্ভার ব্যাংক যখন থাকতো বা আমাদের ডেটা সেন্টার থাকতো, সেখানে আমাদের সফটওয়্যার প্যাচিং, তারপরে সিকিউরিটি আপডেট, এগুলো সব কিছু আমাদের নিজেদের টিমকে রান করতে হতো, রাইট? তো তারপরে আমরা যদি আমাদের কোম্পানির যদি একটা রিকোয়েস্ট থাকতো যে আমাদের আরও 10টা সার্ভার অ্যাড করতে হবে, সেটা অ্যাড করাটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমাদেরকে যখন নতুন হার্ডওয়্যার অ্যাড করতে হবে বা নতুন সার্ভার অ্যাড করতে হবে বা নতুন ক্যাপাসিটি বাড়াতে হবে, তখন আমাদের সেই সার্ভারগুলোকে অর্ডার দিতে হবে। তো অর্ডার দেওয়ার পরে সেই সার্ভারগুলো আসবে, সেটাকে ইনস্টলেশন করতে হবে, ইনস্টলেশন করে তারপরে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য সেই সার্ভারগুলোকে রেডি করতে হবে, রাইট? তো এই যে স্কেলিং প্রসেস যেটা, বা আমরা যেটাকে বলি যে আপনাদের সাথে আমি ডিসকাস করেছি প্রিভিয়াসলি যে ভার্টিক্যাল স্কেলিং অ্যান্ড হরাইজন্টাল স্কেলিং, রাইট? সো এটাকে বলি আমরা ভার্টিক্যাল স্কেলিং, বিকজ আমরা হার্ডওয়্যারটাকে ইনক্রিজ করছি, এবং অ্যাজ আ রেজাল্ট আমাদের এক একটা আপগ্রেডের জন্য আমাদের 6 থেকে 8 সপ্তাহ সময় লেগে যেত। তো এবং ইট ওয়াজ নট ইজি টু প্রোটেক্ট অর রিকভার ক্র্যাশড অর লস্ট ডেটা, এবং আমাদের যদি কোনো কারণে সেটা হতে পারে ফর ন্যাচারাল ডিজাস্টার অথবা পাওয়ার আউটেজ অর এনি কাইন্ড অফ ইস্যুস, যে কারণে আমাদের হয়তো সার্ভার ক্র্যাশ করছে বা ক্র্যাশ করতো, তখন সেটাকে রিকভার করা বা সেটাকে রিস্টোর করাটা খুব ডিফিকাল্ট একটা কাজ হয়ে যেত। তো আমাদের নানান ধরনের প্রবলেম আমাদেরকে আগে ফেস করতে হতো ক্লাউড কম্পিউটিংয়ের আগে। ওকে, সো আমরা ক্লাউড কম্পিউটিং ইন্ট্রোডিউস করার পরে আমাদের কী কী সুবিধা আমরা দেখতে পাচ্ছি, যে ওয়াই ক্লাউড কম্পিউটিং। So traditional companies had to spend a lot of time and money on infrastructure, hardware and other operational aspects, যেটা আমরা previous slide দেখলাম, right? তো but using cloud, all these troubleshootings are managed by the cloud service providers. So companies can now focus on their core businesses. Okay, so
আম, আমাদের এই স্লাইডে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি যে ট্রেডিশনালি আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হতো আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আপ রাখার জন্য, আমাদের হার্ডওয়্যার আপডেট করতে হতো, আমাদের সে হার্ডওয়্যারের সফটওয়্যার আপডেট করতে হতো, এবং আমাদের সিকিউরিটি প্যাচ সব কিছু আমাদেরকে আমাদের অনেক সময় যেত জাস্ট আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিক রাখার জন্য। কিন্তু এখন আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে আর ম্যানেজ আমাদের করতে হচ্ছে না। সো একটা কোম্পানি এখন তাদের যে কোর বিজনেস বা তাদের যে কোর, যদি সে কোম্পানি একটা ই কমার্স বিজনেস হয়ে থাকে, তাহলে তারা তাদের ই কমার্স স্যুটটাকে আরও কীভাবে এনহ্যান্স করতে পারে, কীভাবে ডেভেলপ করতে পারে, সেটার উপর তারা ফোকাস করতে পারে। তাদের আর ওই ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করার পিছনে তাদেরকে আর সময় নষ্ট করতে হচ্ছে না। তো ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজটা কে করছে? ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা করছে, বা তাদেরকে আমরা সিএসপি বলে থাকি। ওকে, তো আমরা সিএসপি বা ক্লাউড সার্ভিস প্রোভাইডার নিয়ে আরও ইন ডিটেল ডিসকাশন করব সামনের স্লাইডে। ওকে, তো ওয়াই ক্লাউড কম্পিউটিং, faster service provisioning. So cloud enables the developers to get their application to market quickly. তো যেহেতু আমাদেরকে আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তা করতে হচ্ছে না, সেটা আমাদের ব্যাক বার্নারে, সো ইন দ্যাট কেস আমাদের নতুন ফিচার, নতুন সফটওয়্যার আমরা খুব তাড়াতাড়ি মার্কেটে নিয়ে আসতে পারবো। সেখানে আমাদের যেখানে সময় লাগতো একটা নতুন ফিচারকে আনতে, আমাদের হয়তো 3 থেকে 4 মাস সময় লাগতো, সেখানে আমরা কয়েক সপ্তাহের মধ্যে বা উইদিন আ উইক আমরা সেটাকে বিকজ অফ ক্লাউড কম্পিউটিং আমরা সেটাকে লঞ্চ করতে পারছি। সো অ্যাজ লং অ্যাজ দের ইজ ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবল, ইউজার্স ক্যান অ্যাক্সেস দেয়ার রিকোয়ার্ড অ্যাপ্লিকেশনস। তো আমাদের যে কোম্পানি, যে ইমাজিনারি কোম্পানি নিয়ে আমরা কথা বলছি, যারা ক্লাউড কম্পিউটিংকে কনজিউম করছে, তাদের শুধু ইন্টারনেট কানেকশনটা দরকার, আর কোনো কিছুর দরকার নেই। ইন্টারনেট কানেকশন থাকলেই তাদের কম্পিউট সার্ভিস, স্টোরেজ সার্ভিস, নেটওয়ার্কিং সার্ভিস, ডেটাবেস সার্ভিস সব কিছু তারা তাদের হাতের নাগালে পাচ্ছে, জাস্ট ইন্টারনেট কানেকশনটা আপ থাকলেই। সো ক্লাউড কম্পিউটিংয়ের শুধু একটাই সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ার, সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাভেলেবিলিটি। যদি আমাদের ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে অবভিয়াসলি আমরা ক্লাউড রিসোর্সগুলোকে অ্যাভেল করতে পারবো না। ওকে, তো নেক্সট হচ্ছে ডাইনামিক স্কেলিং। আমরা স্কেলিং নিয়ে একটু আগে কথা বলেছি, রাইট? সো ক্লাউড বেসড সার্ভিসেস আর আইডিয়াল ফর বিজনেস উইথ গ্রোয়িং অ্যান্ড ফ্লাকচুয়েটিং ব্যান্ডউইথ ডিম্যান্ডস। তো তার অর্থ হচ্ছে যে যে সমস্ত কোম্পানি তাদের কাজ সিজনাল, অথবা তাদের কাজ এক একটা সময় দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে বা এক একটা সময় কমে যাচ্ছে, সো ইন দ্যাট কেস ক্লাউড কম্পিউটিংটা খুবই ইউজফুল। তারা সেটাকে ডাইনামিক্যালি স্কেলিং করতে পারে, তার মানে তারা তাদের রিসোর্সেস বাড়াতে পারে বা কমাতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার ডিম্যান্ড, রাইট? So as it is flexible, you can easily scale up or down the cloud capacity as per requirement. Okay. Our last হচ্ছে সবচেয়ে important is cost effective. Cloud computing reduces the cost of managing and maintaining IT systems. So cloud service providers offers resources, and using these resources rather than expensive systems equipment can save a lot of money. Cloud computing reduces both operational expense, মানে OPEX, and capital expense, CAPEX. তো আমি কস্ট নিয়ে একটু আগে কথা বলেছি আপনাদের সাথে, যে আমরা এখানে কস্ট বলতে কি বুঝি। কস্ট বলতে হচ্ছে যে আমরা যদি আমাদের ট্রেডিশনাল একটা ডেটা সেন্টার আমরা মেনটেন করি, তো ইন দ্যাট কেস আমাদেরকে সেই ডেটা সেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচার বা ডেটা সেন্টার যে বিল্ডিংটা, সে বিল্ডিংটা আমাদেরকে কিনতে হচ্ছে, বা সে বিল্ডিংটা আমাদেরকে ভাড়া দিতে হচ্ছে। ভাড়া আমাদেরকে যদি আমরা ওন না করি, সেটাকে ভাড়া দিতে হচ্ছে, তারপরে সেটার ইলেকট্রিসিটি, তারপরে সেটার মেইনটেনেন্স, এটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্স বলি। তার সাথে তো সার্ভার কস্ট, তারপরে কেবলিংয়ের কস্ট, তারপরে পাওয়ার ডিস্ট্রিবিউশন, এগুলো সব কিছু তো জড়িত আছে। সো আমাদের এগুলো কোনো কিছু নেই, কোনো
চিন্তা করতে হচ্ছে না যদি আমরা ক্লাউড কম্পিউটিং অ্যাভেল করি বা ক্লাউড কম্পিউটিং আমরা ইউজ করি। সো আমরা তাহলে দেখি যে এখন ক্লাউড কম্পিউটিং অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিং আমরা বলতে পারি যে আমরা যে স্টোরেজ, cloud storage. So cloud storage actually key. So cloud storage provides the functionality to store data remotely over the cloud or internet. So for example, আমরা Google Drive use করছি, right? তো Google Drive এ আমরা আমাদের যত ফাইলস যা কিছু আছে সব কিছু আমরা সেখানে স্টোর করতে পারছি। আমাদেরকে কোনো পেন ড্রাইভ বা কোনো হার্ড ড্রাইভ আমাদেরকে ক্যারি করতে হচ্ছে না। সো ডেটা পোর্টেবিলিটি একটা এখানে বিশাল একটা মানে অ্যাডভান্টেজ, যে আমরা যদি ইউএসএতে কোনো ফাইল আপলোড করি, সেটা আমাদের টিম যদি বাংলাদেশে থাকে, সেই টিম সেই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারছে ওভার দি ইন্টারনেট, রাইট? সো সেটাই হচ্ছে ক্লাউড স্টোরেজ। তো গুগল ড্রাইভ একটা এক্সাম্পল দিলাম, তারপরে ড্রপ বক্স হচ্ছে আরেকটা এক্সাম্পল। তো এরকম আরও অনেক ডেটা স্টোরেজ কোম্পানি আছে যারা এই সার্ভিসটা প্রোভাইড করে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের ক্লাউড কম্পিউটিং ক্যান বি সিম্পলি আন্ডারস্টুড অ্যাজ এনিথিং দ্যাট ইনভলভস ডেলিভারিং হোস্টেড সার্ভিসেস ওভার দি ইন্টারনেট। তো হোস্টেড সার্ভিস বলতে আমরা কী বুঝি? হোস্টেড সার্ভিস হচ্ছে যে আমাদের যে কোনো কম্পিউটেশন করার জন্য, যে আমরা যদি একটা ইমেল ক্লায়েন্ট ইউজ করি বা একটা সফটওয়্যার ইউজ করি, বা যেটা একটা কম্পিউট পাওয়ার দরকার আমাদের, যেটা একটা কম্পিউটেশন দরকার বা একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, তখন ইন দ্যাট কেস আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারি, রাইট? তারপরে আমরা ডেটাবেস সার্ভিস ইউজ করতে পারি, তারপরে আমরা স্টোরেজ ইউজ করতে পারি, তারপরে আমরা নেটওয়ার্কিং সেটাকে ভার্চুয়ালাইজ করতে পারি। তো এই যে সব সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো আমাদের ক্লাউড কম্পিউটিং ওভার দি ইন্টারনেট, আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা সেটাকে আমরা প্রভিশনিং করছি। তো আপনাদের প্রিভিয়াস এক্সাম্পলগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটা EC2 ইনস্ট্যান্স কীভাবে ডিপ্লয় করতে হয়, এবং সেই EC2 ইনস্ট্যান্সটা আমরা জাস্ট কয়েকটা ক্লিকেই আমরা পেয়ে যাচ্ছি, রাইট? সেই EC2 ইনস্ট্যান্স দিয়ে আমরা আইদার একটা কুবারনেটিস ক্লাস্টার তৈরি করছি, বা একটা অ্যানসিবল সার্ভার তৈরি করছি, বা একটা নাগিওস সার্ভার তৈরি করছি, রাইট? এবং এটা আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে করতে পারি, আমাদের জাস্ট ইন্টারনেট কানেকশনটা দরকার, আর কিছু দরকার নেই। ওকে, সো বেনিফিটস অফ ক্লাউড কম্পিউটিং। নাম্বার 1 হচ্ছে ফ্রিকুয়েন্ট অ্যান্ড ইজি কোলাবোরেশন। সো আমরা যদি একটা টিমে কাজ করি, আমাদের জন্য কোলাবোরেট করাটা খুব ইজি হয়ে যায়, বিকজ আমরা জাস্ট একটাই পোর্টাল ইউজ করছি, এবং সেই পোর্টাল থেকে আমরা আমাদের টিমের যত যাবতীয় ইনফরমেশন সব কিছু আমরা সেখানে অ্যাভেলেবল থাকছে। আমাদের যত ডকুমেন্টস আমরা ম্যানেজ করছি আমাদের কাজের জন্য, সব কিছু আমরা একটা জায়গাতে পাচ্ছি। সিকিউরিটি। সো সিকিউরিটি ইজ আ ভেরি ভেরি বিগ ইস্যু। আপনার ফর এক্সাম্পল AWS, রাইট? আপনারা গুগল করে দেখেন যে AWS-এ এখন পর্যন্ত কোনো সিকিউরিটি ব্রিচ হয়েছে কিনা। যে সিকিউরিটি যেটা বলতে আমরা যেটা বুঝাই যে আমাদের ডেটা কনফিডেন্সিয়ালিটি, রাইট, ডেটা অ্যাভেলেবিলিটি, হ্যাঁ, আর ডেটা ইন্টিগ্রিটি। তো এই জিনিসগুলো আমাদের কোনো জায়গায় কখনো AWS বা আপনার অ্যাজিওর বা গুগল ক্লাউড কোথাও কোনো ডেটা ব্রিচ হয়েছে কিনা। সো ক্লাউড কম্পিউটিং প্রোভাইডস the optimal level of security. So একটা ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টে হ্যাক করাটা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। তো রাদার আমরা যদি আমাদের নিজস্ব সিকিউরিটি ইউজ করি, আমাদের ডেটা সেন্টার আমরা যদি ম্যানেজ করি, সেটা হ্যাক করাটা বরঞ্চ অনেক ইজি। কিন্তু একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার যে সিকিউরিটিটা আপনাকে দিচ্ছে, সেই সিকিউরিটিটাকে ভাঙা বা সেই সিকিউরিটিটাকে আপনার ব্রিচ করে হ্যাক করে আপনার ডেটা স্টিল করা, সেটা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আচ্ছা, তো সিকিউরিটি এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট গেল যে আমরা হ্যাকারদের কাছ থেকে আমরা সেফ, রাইট? আর আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ওয়েল, আমি একটা ব্যাংকিং কোম্পানি, আমার একটা ব্যাংক আছে, সো আমি
আমার ক্লায়েন্টদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস সেগুলো আমি স্টোর করছি আমার ক্লাউডে। তো এখন is the cloud company itself going to breach that confidentiality? যে তারা নিজেরাই কি, তাদের এমপ্লয়িরা কি সেই ব্যাংক ডেটা তারা অ্যাক্সেস করবে কিনা? ওয়েল, যখন একটা ক্লাউড কম্পিউটিং কোম্পানি আরেকটা কোম্পানির সাথে একটা চুক্তি স্বাক্ষর করে, সেটাকে আমরা বলি SLA, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, রাইট? এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সাইন করে এবং সেটার মধ্যে সব ডিটেলস দেওয়া থাকে এবং একটা NDA সাইন করে, আর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, রাইট? সো অবভিয়াসলি অ্যামাজন কখনোই চাইবে না যে তাদের নিজের ব্যবসাকে তারা ধ্বংস করুক বাই ব্রিচিং দ্য সিকিউরিটি, হ্যাঁ, অফ দেয়ার ওন ক্লায়েন্টস। সো ইটস কমন সেন্স। সো in conclusion, security is a very very big factor cloud computing এ, এবং ক্লাউড কম্পিউটিং সবচেয়ে ভালো সিকিউরিটি এনশিওর করে। তো সিকিউরিটি নিয়ে আমাদেরকে কোনো ওয়ারি করতে হয় না। স্কেলেবিলিটি, আমি স্কেলেবিলিটি নিয়ে কথা বলেছি যে আমি যদি আমার অনপ্রেমিস ডেটা সেন্টারে আমি যদি নতুন কিছু ক্যাপাসিটি বাড়াতে চাই, আমাকে সার্ভার বাড়াতে হবে। তো সার্ভার বাড়াতে গেলে আমাকে সার্ভার অর্ডার করতে হবে, সেটা শিপ হবে, সেটা আসবে, সেটা ইনস্টল করতে হবে। সেটা বিশাল একটা আপনার অনেক সপ্তাহের ব্যাপার বা কয়েক মাসের ব্যাপার। আমি হুট করে ক্যাপাসিটি বাড়াতে পারছি না। বাট আমি ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে আমার যদি ক্যাপাসিটি বাড়াতে হয়, আজকে 10টা EC2 ইনস্ট্যান্স লাগে, আমি সেটা জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে পেয়ে যাচ্ছি উইদিন আ ফিউ মিনিটস। আমি কয়েক মিনিটের মধ্যেই আমি আমার ক্যাপাসিটিটাকে অনেক বাড়িয়ে ফেলতে পারছি, রাইট? আবার আমি যদি অটো স্কেলিং গ্রুপ সেখানে ইমপ্লিমেন্টেশন করি, তাহলে আমাকে সেই ডিসিশনটাও নিতে হচ্ছে না। আমার অ্যাকর্ডিং টু মাই লোড, আমার যদি সার্ভার ক্যাপাসিটি 80%-এর উপরে চলে যায়, আমি একটা ট্রিগার দিয়ে দিব, যে ট্রিগারটা অটোমেটিক্যালি আমার ক্লাউড সার্ভিস প্রোভাইডারকে বলবে যে আমার এখন ক্যাপাসিটি বাড়াতে হবে। সো তখন সেই অনুযায়ী আমার ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে। সো আমি অটো স্কেলিং নামে একটা ফিচার আমি ইউজ করতে পারি, যেখানে আমি আমার ক্যাপাসিটি ইজ ইলাস্টিক মানে হচ্ছে যে একটা রাবার ব্যান্ডের মতন, যে আমি সেটাকে স্ট্রেচ করতে পারছি। স্ট্রেচ করে সেটাকে আমি যত দূর স্ট্রেচ করা যায় তত দূর আমি স্ট্রেচ করে সেটাকে আমি ইউজ করতে পারছি, এবং সেটাকে আমি রিলিজ করে দিচ্ছি যখন আমার লোড কমে যাচ্ছে, রাইট? Very simple concept. আচ্ছা, ease of software updates. So software updates are taken care of by suppliers, which saves a lot of time. তাহলে আমরা যখন ক্লাউড কম্পিউটিং ইউজ করি, যে আমরা যে ধরনের মেশিনই ইউজ করি না কেন, সেটা উবান্টু মেশিন হোক বা সেটা উইন্ডোজ মেশিন হোক বা লিনাক্স মেশিন, হোয়াট এভার, এনি কাইন্ড অফ মেশিন, সেখানে আমাদের একটা সফটওয়্যার আমাদেরকে আপডেট করতে হচ্ছে অন রেগুলার বেসিস। সেটা নিয়ে আমাদেরকে কোনো ওয়ারি করতে হচ্ছে না। এটা যে ক্লাউড কম্পিউটিং কোম্পানি বা যে CSP বা ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার যারা, তারাই সেটা টেক কেয়ার করছে। ওকে, সো এখন আমরা ডিসকাস করব যে টাইপস অফ ক্লাউড কম্পিউটিং, কী ধরনের ক্লাউড কম্পিউটিং আছে। সো একটা ক্লাউড কম্পিউটিং হচ্ছে অন দ্য বেসিস অফ জিওগ্রাফি, লোকেশন বেসড। সো আরেকটা হচ্ছে বেসড অন সার্ভিস বাই ক্লাউড। সো এটা আমরা একটু বুঝি যে বেসড অন লোকেশন, যে ক্লাউডটা কোথায় লোকেটেড সেটার উপর ডিপেন্ড করছে আমাদের ক্লাউডের টাইপ, রাইট? তো সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। সো এখানে 4টা টাইপ আছে। একটা হচ্ছে পাবলিক ক্লাউড। তো পাবলিক ক্লাউড হচ্ছে যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা, সেটা হচ্ছে the computing infrastructure of this type is located on the premise of a cloud computing company which is offering the services of cloud. তার মানে হচ্ছে যে আমার পাবলিক ক্লাউড, আমার ডেটাটা কোথায় আছে, কোন জায়গাতে আছে, সেটা নিয়ে আমাকে ওয়ারি করতে হচ্ছে না। আমি ডেটাকে যেখানে প্রভিশন করব, আমার ক্লাউড সেটাকে ম্যানেজ করবে। সো আমার এটা জিওগ্রাফি অ্যাগনস্টিক। তার মানে হচ্ছে যে আমাকে
ওয়ারি করতে হচ্ছে না যে আমি আমার ডেটাটা কোথায় আছে। সেই ডেটাটা একটা যেমন ফর এক্সাম্পল অ্যামাজন ওয়েব সার্ভিস, রাইট, AWS এর অনেকগুলো রিজিয়ন আছে, যেমন ইউএসএতে 4টা রিজিয়ন আছে, এশিয়াতে অনেকগুলো রিজিয়ন আছে, রাইট। সো আমরা যদি AWS কনসোলে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার ইউএসএতে 4টা, আফ্রিকাতে একটা, এশিয়াতে আপনার 7টা রিজন আছে, হংকং, মুম্বাই, ওসাকা, সিওল, সিঙ্গাপুর, সিডনি, টোকিও। ইউরোপে আছে, ফ্র্যাঙ্কফার্টে আছে, আয়ারল্যান্ডে, লন্ডনে। সো আমি আমার সার্ভিস বা আমার EC2 ইনস্ট্যান্স বা স্টোরেজ বা হোয়াট এভার আমি যেখানে প্রভিশন করব সেটা ওই রিজনেই থাকবে, রাইট। বাট অ্যাট দ্য সেম টাইম সেটার কপি আমার অন্য রিজনেও থাকতে পারে, সেটা ইট ডাজেন্ট ম্যাটার। আমি যদি মুম্বাইতে অপারেট করি তাহলে ইট মেক্স মোর সেন্স যে আমি আমার EC2 ইনস্ট্যান্সগুলো মুম্বাইতেই ডিপ্লয় করব, বিকজ আমার জিওগ্রাফিক্যালি সেটা কাছে। সো public cloud like AWS, Amazon, Azure, they are the most popular. AWS, Azure and GCP, Google Cloud, right? So they are the most popular. তো পাবলিক ক্লাউডটা হচ্ছে পাবলিক ক্লাউডের পেনিট্রেশন সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাইভেট ক্লাউড। তো প্রাইভেট ক্লাউডের এক্সাম্পলটা কি? প্রাইভেট ক্লাউডের এক্সাম্পলটা হচ্ছে যে সাপোজ একটা কোম্পানি যারা তাদের যে নিজস্ব ডেটা সেন্টার আছে বা তাদের যে নিজস্ব অন প্রেমিস সার্ভারগুলো আছে, সেই সার্ভারগুলোকে তারা ভার্চুয়ালাইজেশন করে তারা সেটা তাদের নিজস্ব একটা ক্লাউড অফারিং তারা নিজস্ব কোম্পানিকেই তারা দিচ্ছে। ফর এক্সাম্পল AT&T, আমি AT&Tর এক্সাম্পলটা আনছি বিকজ আমার AT&Tতে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে এবং আমি ওদের প্রাইভেট ক্লাউডে কাজ করি, রাইট। সো AT&T যে ক্লাউডটা ইউজ করে সেটা হচ্ছে সেটা একটা ওপেন সোর্স ক্লাউড, সেটাকে আমরা বলে থাকি ওপেন স্ট্যাক। সো ওপেন স্ট্যাক হচ্ছে খুব পপুলার একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে প্রাইভেট ক্লাউডের জন্য তারা ব্যবহার করে থাকে। সো ওপেন স্ট্যাকেরও হচ্ছে অ্যামাজনের মতন কম্পিউট সার্ভিস, তারপরে স্টোরেজ সার্ভিস, তারপরে মোটামুটি বেসিক যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো একটা প্রাইভেট ক্লাউড প্রোভাইড করতে পারে। তো ওপেন স্ট্যাক হচ্ছে তার মধ্যে একটা অন্যতম একটা প্রোডাক্ট, যেটা দিয়ে আপনি আপনার নিজস্ব ক্লাউড আপনি তৈরি করতে পারবেন এবং সে ক্লাউডটা আপনার অনপ্রেমিস থাকবে। তার মানে এই ক্লাউডটা পাবলিকলি কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো AT&T কী করছে? AT&T হচ্ছে যে তারা টেলিকমিউনিকেশন সার্ভিস তারা অফার করে, রাইট। সো ফোন সার্ভিস। সো তাদের যে ফোন সার্ভিস চালানোর জন্য তাদের যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন হয় সেগুলোকে তারা ভার্চুয়ালাইজেশন করতে পারে। ভার্চুয়ালাইজেশন করে তারা তাদের নিজস্ব ক্লাউডে সেখানে রাখতে পারে এবং সেটাই হচ্ছে প্রাইভেট ক্লাউডের একটা এক্সাম্পল। তারপর হচ্ছে হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউড হচ্ছে যে আমি পাবলিক এবং প্রাইভেট এই দুইটাকে কম্বাইন করে আমি একটা ক্লাউড অফারিং তৈরি করতে পারি। তো এখানে হাইব্রিড ক্লাউডের এক্সাম্পল যদি আপনাদেরকে দিতে যাই তাহলে লেটস গুগল হাইব্রিড এক্সাম্পল অফ হাইব্রিড ক্লাউড। So hybrid cloud এর এক্সাম্পল এখানে 5 রিয়েল লাইফ এক্সাম্পলস অফ হাইব্রিড ক্লাউড আছে। এখানে ক্লিক করে দেখি যে কি কি এক্সাম্পল পাওয়া যায়। আচ্ছা, সো এখানে অ্যামাজন ইটসেলফ ইজ আ হাইব্রিড ক্লাউড। সেটা অ্যামাজন আপনার যদি অ্যামাজনের এরকম কোনো ক্লায়েন্ট থাকে যে তারা বলছে যে হ্যাঁ আমি আমার ডেটা অন প্রেমিসে রাখতে চাই কিছু,
এবং কিছু ডেটা আমি পাবলিকলি সেটাকে আমি এক্সপোজ করতে চাই, তাহলে অ্যামাজনের একটা সার্ভিস আছে যে সার্ভিসটা দিয়ে আমরা এই হাইব্রিডাইজেশনটা করতে পারি, মানে আমার অন প্রেমিস যে ডেটা সেন্টারটা সেটার সাথে আমি আমার পাবলিক ক্লাউডটাকে কানেক্ট করতে পারি। তো তারপরে আরও এক্সাম্পল যেগুলো আছে সেটা মাইক্রোসফটও একই জিনিস অফার করে, গুগলও একই জিনিস অফার করে, সিসকো করে, নেটঅ্যাপ, এগুলো হচ্ছে সব হাইব্রিড ক্লাউডের এক্সাম্পল। সো এখানে আমরা দেখতে পারি যে ব্ল্যাক লাইন, অ্যাভেলেবিলিটি, কমপ্লায়েন্স with financial standards and security are essential for every financial company. So a lot of financial companies use this kind of service, right? So তার মানে হচ্ছে যে সমস্ত ব্যাংকিং কোম্পানি তারা তাদের কিছু কিছু অ্যাসেট তারা পাবলিকলি সেটাকে এক্সপোজ করে না, তারা সেগুলোকে তাদের অন প্রেমিস সার্ভারেই তারা সেগুলোকে স্টোর করে রাখে। তো বাট তাদের অ্যাট দ্য সেম টাইম একটা পাবলিক ক্লাউড তাদের প্রয়োজন হয়। সো ইন দ্যাট কেস তারা এই পাবলিক এবং প্রাইভেট এই দুইটাকেই কম্বাইন করে তারা একটা হাইব্রিড ক্লাউড তৈরি করে, যে হাইব্রিড ক্লাউডটা উইথ আ সার্টেন প্রোটোকল সে তার পাবলিক সাইড থেকে সে তার প্রাইভেট সাইডে সে অ্যাক্সেস করতে পারছে এবং ভাইস ভার্সা, রাইট? ওকে, আর আরেকটা হচ্ছে কমিউনিটি ক্লাউড। সো দিস ক্যান বি লোকেটেড both on and off the premise. Mostly they are used to share data between organizations. So এখানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন অর্গানাইজেশন থাকে, রাইট? সো এই অর্গানাইজেশনগুলো তারা তাদের নিজস্ব একটা কমিউনিটি বেসড ক্লাউড তারা তৈরি করতে পারে। তো আমরা এখানে কি দেখলাম? এখানে আমরা পাবলিক ক্লাউড দেখলাম, প্রাইভেট ক্লাউড দেখলাম, হাইব্রিড এবং কমিউনিটি ক্লাউড দেখলাম। সো এই ক্লাউড অফারিংগুলো হচ্ছে জিওগ্রাফি বেসড অর বেসড অন লোকেশন। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেসড অন সার্ভিসেস প্রোভাইডেড বাই ক্লাউড। ওকে, সো দ্য কাইন্ড অফ সার্ভিস যেটা ক্লাউড প্রোভাইডাররা ইউজুয়ালি দিয়ে থাকে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস এবং সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। ওকে, সো আমরা এটা বোঝার জন্য আমরা জাস্ট এই ডায়াগ্রামটা ইউজ করি, দেন উই গোনা কাম ব্যাক টু দিস স্লাইড, তাহলে দিস উইল মেক মোর সেন্স। আচ্ছা, সো আমরা যদি ক্লাউড কম্পিউটিং ইউজ না করি, কমপ্লিটলি আমরা যদি ক্লাউড কম্পিউটিং ইউজ না করি, আমরা যদি জাস্ট অন প্রেমিস আমাদের নিজস্ব হার্ডওয়্যার এবং আমাদের নিজস্ব সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন যদি আমরা ম্যানেজ করি, তাহলে আমাদেরকে এখানে একদম নিচের লেভেল থেকে নেটওয়ার্কিং ম্যানেজ করতে হচ্ছে, স্টোরেজ ম্যানেজ করতে হচ্ছে, সার্ভার্স ম্যানেজ করতে হচ্ছে, আমাদেরকে ভার্চুয়ালাইজেশন ম্যানেজ করতে হচ্ছে। আমরা যদি কোনো ভার্চুয়ালাইজেশন সার্ভিস ইউজ করি, আমাদেরকে অপারেটিং সিস্টেম ম্যানেজ করতে হচ্ছে এবং আমাদেরকে একটা মিডলওয়্যার ম্যানেজ করতে হচ্ছে। একটা মিডলওয়্যার হতে পারে আপনার একটা .NET ফ্রেমওয়্যার, রাইট? একটা .NET ফ্যাব্রিক যেটার উপরে আপনার রান টাইম চলবে, রাইট? সো এবং সেটার উপরে আপনার ডেটা এবং অ্যাপ্লিকেশন লেয়ারটা চলবে। তো আপনি সব কিছু ম্যানেজ করছেন অন প্রেমিস, রাইট? তো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস কি? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস হচ্ছে যে আপনার নেটওয়ার্কিং, স্টোরেজ, সার্ভার্স এবং ভার্চুয়ালাইজেশন এই সব কিছু ইজ বিং টেকেন কেয়ার অফ বাই AWS অথবা গুগল ক্লাউড অথবা মাইক্রোসফট অ্যাজুর, এবং আপনার জাস্ট আপনি যে EC2 স্পিন আপ করছেন, রাইট? এই যে আপনি EC2 আমি যদি এখন প্রভিশন করি, সো আমি যদি EC2 এখন লঞ্চ করি, তো আমার EC2-তে আমাকে যে অপারেটিং সিস্টেমটা, সেই অপারেটিং সিস্টেমটাকে আমার ম্যানেজ করতে হচ্ছে, রাইট? বাট অপারেটিং সিস্টেমের সাথে আমার যে মিডলওয়্যার বা রান টাইম, যেমন আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করেছিলাম আপনার উবান্টু, এবং সেটাকে আমাকে আপডেট করতে হচ্ছে এবং সেটাকে আমার সেটার উপরে আমি ধরেন যে যদি ডকার চালাতে চাই, আমাকে ডকার রান টাইম এনভায়রনমেন্ট, রাইট? সেটাকে আমার ম্যানেজ করতে হচ্ছে। সো ইন দ্যাট কেস আমি তখন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এই অপশনটা পিক করব, যে আমি যদি আমার EC2 ইনস্ট্যান্স সেগুলোকে আমি একটা
কন্ট্রোলে রাখতে চাই, আমি যদি ওই লোয়ার লেভেল কন্ট্রোল চাই, তাহলে আমি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস আমি অ্যাভেল করব। এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস আপনার AWS, গুগল এবং মাইক্রোসফট, এই 3টা কোম্পানি আপনার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস প্রোভাইড করছে। আচ্ছা, তারপরে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস হচ্ছে যে আমার অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার, রান টাইম, এগুলো সব কিছু ইজ বিং ম্যানেজড বাই মাই ক্লাউড প্রোভাইডার। যে ক্লাউড প্রোভাইডার রান টাইম এই লেয়ার পর্যন্ত সে সব কিছু ম্যানেজ করছে, আমার ডেটা এবং অ্যাপ্লিকেশন শুধু আমাকে ম্যানেজ করতে হচ্ছে। সো প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস কারা ইউজ করে? যারা হচ্ছে ডেভেলপাররা হচ্ছে মেইনলি প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস ইউজ করে। তো আমাদের একটা সার্ভিস আছে, যে সার্ভিসটার নাম হচ্ছে ইলাস্টিক বিনস্টক। তো আমরা ইলাস্টিক বিনস্টকটা একটু দেখি যে হোয়াট ইজ ইলাস্টিক বিনস্টক। তো Amazon Elastic Beanstalk is an easy to use service for deploying and scaling web applications and services deployed with Java, .NET, PHP, Node.js, Python, Ruby, Go, and Docker on familiar servers such as Apache, Nginx, Passenger, and IIS. So এটা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমার যে ফ্রেমওয়ার্ক যেটা, বা আমার যে মিডলওয়্যার যেটা এবং রান টাইম, এগুলো সব কিছু ইলাস্টিক বিনস্টক ইজ ম্যানেজিং। অল দিস থিংস ইলাস্টিক বিনস্টক ইজ ম্যানেজিং। আমার জাস্ট কোডটাকে আমার চিনিয়ে দিতে হবে, ইলাস্টিক বিনস্টককে আমাকে জাস্ট কোডটা দিতে হবে। কোডটা দেওয়ার পরে সে কোড অনুযায়ী সে ইলাস্টিক বিনস্টক তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তার ইউজ করে, তার লজিক ইউজ করে, সে তখন নিজেই সে EC2 ইনস্ট্যান্স প্রভিশন করবে। সে তার কয়টা EC2 ইনস্ট্যান্স লাগবে এবং তার অটো স্কেলিং গ্রুপ সব কিছুই থাকবে। তো প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস হচ্ছে যে আমার যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন লঞ্চ করার জন্য দিস ইজ আ ভেরি ভেরি গুড অপশন, রাইট? এবং সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস হচ্ছে যে আমার কোনো কিছুই আমাকে এখানে আমার ওয়ারি করতে হচ্ছে না। আমি যদি একজন ডেভেলপার হই, তাহলে আমাকে ওয়েব অ্যাপ্লিকেশনটা অ্যাটলিস্ট আমাকে ম্যানেজ করতে হচ্ছে, রাইট? আমার যদি ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো চেঞ্জ আসে বা কোনো কিছু আসে, আমাকে কোডটা ম্যানেজ করতে হচ্ছে, কিন্তু আমাকে ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছুই ম্যানেজ করতে হচ্ছে না। আমাকে রান টাইম, মিডলওয়্যার, OS, ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং, এগুলো কোনো কিছুই ম্যানেজ করতে হচ্ছে না। সব কিছুই ইজ বিং ম্যানেজড বাই দি CSP, ক্লাউড সার্ভিস প্রোভাইডার, রাইট? আর সফটওয়্যার এজ আ সার্ভিসের এক্সাম্পলটা কি? মাইক্রোসফট 360 ইজ আ সফটওয়্যার এজ আ সার্ভিস। তো আমি যদি ফর এক্সাম্পল অ্যাডোবি ইউজ করি, অ্যাডোবি হচ্ছে আমার একটা সফটওয়্যার এজ আ সার্ভিস। তারপরে আমি মাইক্রোসফটের যে কোনো প্রোডাক্ট যদি ইউজ করি, সেটা হচ্ছে একটা সফটওয়্যার এজ আ সার্ভিস। তারপরে আমি গুগলের যে পুরো অ্যাপ্লিকেশন স্যুট যেটা আছে, দ্যাট ইজ অলসো সফটওয়্যার এজ আ সার্ভিস, হ্যাঁ? সো ইন দ্যাট কেস সফটওয়্যার এজ আ সার্ভিস কারা ইউজ করে? সফটওয়্যার এজ আ সার্ভিস হচ্ছে ইউজ করে যারা এন্ড ইউজার, তারা হচ্ছে সফটওয়্যার এজ আ সার্ভিস ইউজ করে, রাইট? সো আমার গুগল ড্রাইভ হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ সফটওয়্যার এজ আ সার্ভিস, রাইট? তো এখন বোঝা গেল যে ইনফ্রাস্ট্রাকচার এজ আ সার্ভিস এবং প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস এবং সফটওয়্যার এজ আ সার্ভিসের মধ্যে পার্থক্য কী। ওকে, ভেরি গুড। তো আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখানে এই একই কথা, একই জিনিস, যে আমার এখানে ইনফ্রাস্ট্রাকচার এজ আ সার্ভিস, সেখানে আমার ভার্চুয়াল মেশিন, ফায়ারওয়াল, স্টোরেজ, all these things are basically আমি ম্যানেজ করছি, but they're being provisioned by Amazon, Microsoft Azure, and Google, right? So CSP provides VM, IT infrastructure, storage, network, and OS to their customers as a service, and customers pay them as per use. তো তার মানে হচ্ছে যে আমি যতটুকু ইউজ করব, যে ফর এক্সাম্পল আমি যদি এখন একটা EC2 ইনস্ট্যান্স আমি স্পিন আপ করি, রাইট? সো EC2 ইনস্ট্যান্স আমি এখানে আমার ফ্রি টিয়ার চলতেছে, আমি ফ্রি টিয়ারে আমি এটা আমার অ্যাকাউন্টটা, আমার যদি এটা পেড টিয়ার হতো, তাহলে আমাকে কি বলে, আমার কিছু কস্ট আমাকে দিতে হতো। সে কস্টটা হচ্ছে যে আমার ইনস্ট্যান্সটা যতক্ষণ আপ থাকবে বা ইনস্ট্যান্সটা যতক্ষণ রানিং
অবস্থায় থাকবে ততক্ষণ আমাকে সেটার একটা পার আওয়ার বেসিসে বা পার মিনিট বেসিসে বা ইভেন পার সেকেন্ড বেসিসে আমাকে সেটার একটা কস্ট বেয়ার করতে হচ্ছে। আমি যখন EC2 ইনস্টেন্সটাকে স্টপ করে দিব তখন আমাকে আর অ্যামাজন চার্জ করবে না। সো এটাই হচ্ছে তার অর্থ। আর প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস আপনাদেরকে একটু আগে বললাম যে আপনার গুগল অ্যাপ ইঞ্জিন হচ্ছে একটা এক্সাম্পল, তারপরে ইলাস্টিক বিনস্টক হচ্ছে একটা এক্সাম্পল, তারপরে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ইজ অ্যানাদার এক্সাম্পল, তারপরে সেলসফোর্স ইজ অ্যানাদার এক্সাম্পল। সো CSP প্রোভাইডস অ্যান অন ডিম্যান্ড এনভায়রনমেন্ট ফর টেস্টিং। সো আমাকে একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, প্ল্যাটফর্ম হচ্ছে জাস্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে যেখানে আমি টেস্টিং, ডেভেলপিং এবং আমার অ্যাপ্লিকেশন ডেলিভারিটা আমি করতে পারছি। আমাকে আর অন্য কোনো কিছু নিয়ে ওয়ারি করতে হচ্ছে না, আমার এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যাচ্ছে বা সে তৈরি করে দিচ্ছে, রাইট? সো মেক ইট ইজি ফর ডেভেলপার্স টু কুইকলি ক্রিয়েট ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন রেডি ফর মার্কেট ভেরি ভেরি কুইকলি। তো আমি অন দ্য ফ্লাই যদি কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করতে চাই বা 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করতে চাই, তাহলে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস ইজ আ ভেরি গুড চয়েস। আর সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস তো আপনাদেরকে বললাম যে গুগল অ্যাপস হচ্ছে যেরকম একটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, রাইট? এটা ক্লাউডের উপরেই চলে এবং সব কিছু স্টোরেজ অ্যান্ড এভরিথিং ইজ বিং টেকেন কেয়ার বাই গুগল। ওকে, আমাকে শুধু এটা সাবস্ক্রিপশন করতে হবে। আই অনলি হ্যাভ টু হ্যাভ সাবস্ক্রিপশন। যেমন আমার মাইক্রোসফট 360, সো মাইক্রোসফট 360 আমাকে ইয়ারলি একটা সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে। তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যা আছে সেটাকে আমি ইউজ করতে পারছি ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সো এটা বোঝা গেল। অ্যান্ড দেন নেক্সট যেটা সেটা হচ্ছে যে টপ কোম্পানিজ প্রোভাইডিং ক্লাউড কম্পিউটিং সার্ভিস। তো আমরা অলরেডি ডিসকাস করেছি যে AWS, তারপর গুগল ক্লাউড, IBM, দিজ আর অল এক্সাম্পলস অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস অ্যান্ড অলসো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ওপেন শিফট কি? ওপেন শিফট হচ্ছে শুধু প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস সে প্রোভাইড করছে। সো আমি যদি ফর এক্সাম্পল কোনো কুবারনেটিস ক্লাস্টার আমি লঞ্চ করতে চাই, যে আমি জাস্ট কুবারনেটিস ক্লাস্টার আমি লঞ্চ করব, দেন দ্যাটস ইট। তাহলে ওপেন শিফট কী করে? ওপেন শিফট হচ্ছে আমার কুবারনেটিসের জন্য যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা সে তৈরি করে দিচ্ছে। সো ওপেন শিফট ইজ ইটস এ গুড চয়েস। হ্যাঁ, আমি যদি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস আমি ইউজ করি। এবং SAP, সেলসফোর্স, তারপরে অ্যাডোবি, এগুলো হচ্ছে সব দিজ আর এক্সাম্পলস অফ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ওকে, আচ্ছা, তো সার্ভিস কম্প্যারিজন আমরা এখন সাইড বাই সাইড অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলের কিছু সার্ভিস দেখি। সো অ্যামাজনের সার্ভিসকে আমরা কি বলি? অ্যামাজনের সার্ভিসকে আমরা বলি S3, এবং তার ইকুইভ্যালেন্ট যেটা মাইক্রোসফট প্রোভাইড করে বা অফার করে সেটাকে বলা হয় ব্লব স্টোরেজ। মাইক্রোসফটের ব্লব স্টোরেজ ইজ দ্য সেম থিং এজ S3, যেটা S3 হচ্ছে একটা বাকেট, যে বাকেটের মধ্যে আমি আমার ফাইলস রাখতে পারবো, আমার আর্টিফ্যাক্টস রাখতে পারবো, যে কোনো কিছু আমি স্টোর করতে পারবো, একটা স্টোরেজ। আর GCP হচ্ছে ইটস সিম্পলি কল স্টোরেজ। আর অ্যামাজনের কম্পিউট ইঞ্জিনকে আমরা কি বলি? অ্যামাজন EC2, এবং মাইক্রোসফট অ্যাজুরে সেটাকে আমরা বলি ভার্চুয়াল মেশিনস, এবং GCPকে আমরা বলি কম্পিউট ইঞ্জিন। তারপরে আমাদের কন্টেনার সার্ভিস আছে। কন্টেনার সার্ভিস 3টা ক্লাউড প্রোভাইডারই প্রোভাইড করে। তো GCP যেটা করে সেটাকে হচ্ছে আমরা বলি কুবারনেটিস ইঞ্জিন। আমরা যদি কুবারনেটিস লঞ্চ করতে চাই তাহলে GCP ইজ এ ভেরি ভেরি গুড অপশন। তারপরে আমাদের আমি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের কথা বলেছিলাম যে ইলাস্টিক বিনস্টক হচ্ছে অ্যামাজনের, এবং ক্লাউড সার্ভিসেস অফ মাইক্রোসফট অ্যাজুর ইজ অলসো এই প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, যেখানে ডেভেলপাররা তাদের কোডটাকে জাস্ট আপলোড করে দিবে। কোডটাকে আপলোড করে দিলে এভরিথিং এলস উইল বি টেকেন কেয়ার অফ, এবং তারা খুব ইজিলি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ইলাস্টিক বিনস্টক অথবা ক্লাউড সার্ভিস বা অ্যাপ ইঞ্জিন দিয়ে তারা সেটাকে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারবে। তারপর ডেটাবেস সার্ভিস হচ্ছে DynamoDB বলি আমরা, রিলেশনাল ডেটাবেস, রাইট? তারপরে CosmoDB, বিট টেবল হচ্ছে GCPর। তারপর রেডশিফট হচ্ছে
আমাদের নন রিলেশনাল NoSQL ডেটাবেস, তারপরে এটা হচ্ছে আমরা রেডশিফটটা হচ্ছে ইউজ করি হচ্ছে ফর বিগ ডেটার জন্য। রেডশিফট হচ্ছে অ্যামাজন প্রোভাইড করে, মাইক্রোসফট অ্যাজুর হচ্ছে SQL ডেটাবেস, আর জিসিপি হচ্ছে BigQuery। তারপরে আমাদের সার্ভারলেস ফাংশন সেটা হচ্ছে আমরা ল্যামডা ইউজ করি। তো সার্ভারলেস ফাংশনটা কি? সার্ভারলেস ফাংশন হচ্ছে যে আমরা প্রথমে ভার্চুয়াল মেশিন ইউজ করতাম, ভার্চুয়াল মেশিন থেকে উই মুভড অন টু সামথিং কল কন্টেনার্স, রাইট? তো কন্টেনারের উপরে বা কন্টেনারের থেকে আরও গ্র্যানুলার যে জিনিসটা সেটাকে আমরা বলি সার্ভারলেস। তার মানে কোনো সার্ভারের প্রয়োজন হয় না আমরা একটা কন্টেনার যদি লঞ্চ করতে চাই তখন আমাদের একটা সার্ভার দরকার হয়। কিন্তু আমরা যদি ল্যামডা ফাংশন লঞ্চ করি তাহলে এটা পার ফাংশন সে আপনার অ্যাপ্লিকেশনটাকে চালাচ্ছে। যে আপনার অ্যাপ্লিকেশনে অনেকগুলো ফাংশন থাকতে পারে, একটা ফাংশন থাকতে পারে মাল্টিপ্লিকেশন ক্যালকুলেট করার জন্য, ডিভিশন ক্যালকুলেট করার জন্য, তো অথবা স্কোয়ার রুট ক্যালকুলেট করার জন্য। তো এক একটা ফাংশনের জন্য আপনি এক একটা ল্যামডা ফাংশন ডিক্লেয়ার করবেন, এবং সে এক একটা অপারেশনের জন্য সে কিছু কম্পিউট এবং কিছু স্টোরেজ সে ইউজ করতে পারে, এবং সেটা খুবই মিনিমাল। সো ল্যামডা দিয়ে আমরা জিনিসটাকে, আমাদের সার্ভিসটাকে আরও গ্র্যানুলার করতে পারছি। এবং অ্যাট দ্য সেম টাইম মাইক্রোসফট অ্যাজুর সে হচ্ছে অ্যাজুর ফাংশনস সেম জিনিস, এবং ক্লাউড ফাংশনস একই জিনিস প্রোভাইড করে। তারপরে আপনার ডেটাবেসের জন্য তো আমি বলেছি যে ডায়নামোডিবি, কসমোডিবি এবং ক্লাউড স্টোরেজ। সো এগুলো হচ্ছে আমি যদি অ্যামাজনের সার্ভিসগুলোকে পাশাপাশি আমাদের যে কম্পিটিটরগুলো আছে অ্যামাজনের, যে মাইক্রোসফট, জিসিপি, সেগুলোকে যদি আমি কম্পেয়ার করি, রাইট? সো দিস ইজ এ ভেরি নাইস টেবল টু রিমেম্বার আওয়ার ক্লাউড অফারিংস বা ক্লাউড সার্ভিসেস। ওকে, সো মুভিং অন, এখন আমরা ডিসকাস করবো যে ডেভঅপস অন ক্লাউড। তো ডেভঅপস এবং ক্লাউড কম্পিউটিংয়ের সাথে কী সম্পর্ক? Okay, DevOps and cloud computing go hand in hand. They can be implemented individually but are quite efficient and effective when joined together. So, cloud computing এর পাওয়ারটাকে বাড়ানোর জন্য বা ক্লাউড কম্পিউটিংকে আরও এফিশিয়েন্টলি ব্যবহার করার জন্য ক্লাউড কম্পিউটিংয়ে আমরা DevOps ইমপ্লিমেন্ট করে থাকি, বা ক্লাউড কম্পিউটিংকে আমরা ব্যবহার করে থাকি DevOpsের জন্য। তো they can help an organization deliver new software features much faster and in a very efficient manner. Many organizations are trying to fix their application development process by shifting from waterfall to DevOps. So আমরা এইটা নিয়ে ডিসকাস করেছি আমাদের একদম প্রথম ক্লাসে, যে ওয়াটারফল মডেলটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে। যে ওয়াটারফল মডেল হচ্ছে যে আমরা এক একটা স্টেজ শেষ না করা পর্যন্ত আমরা পরের স্টেজে যেতে পারবো না, যেটা DevOpsটা সলভ করে দিচ্ছে, রাইট? So they realize that DevOps alone cannot solve their problem. DevOps and public and private cloud solutions are now evolving together, and most organizations are extending DevOps process and automation into public and private cloud. So আমরা আজকে এই জিনিসটারই একটা এক্সাম্পল দেখব যে DevOpsটা কিভাবে ক্লাউডের সাথে কানেক্টেড, বা আমরা ক্লাউড কম্পিউটিংয়ে DevOps কীভাবে করতে পারি, বা DevOps কীভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। আমরা এতদিন যা করেছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন টুলস ইউজ করেছি, রাইট? আমরা ডকার ইউজ করেছি, আমরা কুবারনেটিস ইউজ করেছি, আমরা কনফিগারেশন ম্যানেজমেন্টের জন্য অ্যানসেবল ইউজ করেছি। তো আমরা এগুলো করেছি বিভিন্ন ভার্চুয়াল মেশিনে করেছি, রাইট? যে আমরা কুবারনেটিস ক্লাস্টার তৈরি করার জন্য 3টা ভার্চুয়াল মেশিন বানিয়েছিলাম। আমরা অ্যানসেবলের জন্য 2টা বা 3টা ভার্চুয়াল মেশিন আমরা ইউজ করেছি। বাট আমরা পুরো ডেভঅপস প্রসেসটাকেই আমরা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারি, এবং সেটা কিভাবে আনবো বা সেটা কিভাবে করব সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো এখানে যে ডিফারেন্সটা, যে আপনারা এখন হয়তো একটু কনফিউজ থাকতে পারেন যে ক্লাউডে আমরা এটাকে কীভাবে করব, বা আমরা তো এতদিন শিখলাম যে এতগুলো টুলস
ব্যবহার করে আমরা একটা সিআইসিডি পাইপলাইন তৈরি করছি, রাইট? এবং সেই পাইপলাইনটাকে আমরা রান করছি, অটোমেশন করছি, এবং সেটাই হচ্ছে ডেভঅপস। তো এখন এটার ডিফারেন্সটা যেটা, সেটা হচ্ছে যে আমার যদি একটা ট্রেডিশনাল সফটওয়্যার ফার্ম থাকে, তাহলে তারা যদি ওয়াটারফল থেকে ডেভঅপসে তারা যেতে চায়, তখন ইন দ্যাট কেস আমরা ওই টুলসগুলোকে ইউজ করব, ডেভঅপসের যে টুলসগুলো আমরা শিখলাম এই কয়দিন ধরে। তো বাট ডেভঅপসের যে টুলসগুলো, সেগুলোকে আমরা ক্লাউডের সাথেও ইন্টিগ্রেট করতে পারি। আমরা ডকারকে ক্লাউডের সাথে ইন্টিগ্রেট করতে পারি, আমরা কুবারনেটিসকে ক্লাউডের সাথে ইন্টিগ্রেট করতে পারি। তো এবং AWS বা অ্যামাজনের নিজস্ব ডেভঅপস টুলস আছে, যে টুলসগুলো দিয়ে আমরা একটা CI/CD পাইপলাইন তৈরি করতে পারি, এবং সেটাই আমরা আজকে তৈরি করে দেখাবো। ওকে, সো হাউ ডেভঅপস কম্বাইন উইথ ক্লাউড ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। এখন প্রোডাক্টিভিটি কীভাবে বাড়ায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। So combined together they help bring products faster to market through quick access to development environment and streamline development process. So তার মানে হচ্ছে যে আমরা একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, একটা ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট খুব তাড়াতাড়ি আমরা তৈরি করতে পারি। যে আপনাদেরকে যেটা এক্সাম্পল দিলাম, ইলাস্টিক বিনস্টক হচ্ছে একটা তার এক্সাম্পল, রাইট? So infrastructure as code and automation together reduces cloud complexity and maintenance of servers and their resources. So আমরা infrastructure as code দেখেছি কোথায়? আমরা Ansible দেখেছি, রাইট? যে আমরা YAML ফাইল কিভাবে আমরা ইউজ করে আমরা অটোমেশন করতে পারি। সো এই অটোমেশনের মাধ্যমে আমরা ক্লাউড কমপ্লেক্সিটিটাকে আরও কমিয়ে আনতেছি, এবং মেইনটেনেন্স অফ আ সার্ভার এবং রিসোর্স খুবই ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য। সো সিকিউরিটি ইজ বুস্টেড অ্যান্ড অটোমেটেড, রিপিটেবল প্রসেসেস দ্যাট serve to eliminate error that can cause further problems, and more importantly build security control over the very start. So security issues, এই ইস্যুটাকে আমরা এলিমিনেট করতে পারছি। সেটা কীভাবে করতে পারতেছি আমরা? সেটা হচ্ছে যে আমরা অটোমেশন এবং রিপিটেবল প্রসেস, এই জিনিসগুলোকে আমরা এলিমিনেট করতে পারছি, রাইট? অ্যাজ আ রেজাল্ট আমাদের সিকিউরিটি অনেক বুস্ট আপ হচ্ছে। সো কম্বাইন ডেভঅপস অ্যান্ড ক্লাউড কম্পিউটিং এলিমিনেট ডাউন টাইম অ্যান্ড এনহ্যান্স স্কেলেবিলিটি। সো স্কেলেবিলিটি নিয়ে আমরা কথা বলেছি, যে স্কেলেবিলিটি আমরা কিভাবে, যদি আমরা আমাদের ক্যাপাসিটি বাড়াতে চাই, আমরা স্কেলেবিলিটিকে কিভাবে একটা ইলাস্টিসিটি তৈরি করতে পারি, উইচ বেসিক্যালি মিনস আমরা স্কেল আপ করতে পারবো এবং স্কেল ডাউন করতে পারবো। সো ডেভঅপসের সাথে যখন আমরা ক্লাউড কম্পিউটিংকে কম্বাইন করবো, তখন বা স্কেলেবিলিটি তখন আমাদের কাছে আরও এনহ্যান্সড হবে বা আরও শক্তিশালী হবে। সো স্কেলেবিলিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর অ্যাপস অ্যাজ দে আর ডেভেলপড। It also reduces the cost of infrastructure and increase global reach. সো আমরা এই সবগুলো পয়েন্টই কভার করেছি। সো মোট কথা যেটা, সেটা হচ্ছে যে ডেভঅপসের সাথে যদি আমরা ক্লাউডকে কম্বাইন করি, তাহলে আমাদের এফিশিয়েন্সি, একটা সফটওয়্যার তৈরি করা বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার যে এফিশিয়েন্সি, সেটা আরও বেড়ে যাচ্ছে, সেটা আরও এনহ্যান্সড হচ্ছে, সেটা আরও শক্তিশালী হচ্ছে। ওকে, সো এখন আমরা AWS নিয়ে কিছু কথা বলি। AWS নিয়ে আমরা, বিকজ AWS হচ্ছে one of the most popular cloud offerings বা cloud services in the world. তো আমরা যদি AWS versus Azure versus Google ট্রেন্ডস দেখি, we can see this picture, right? যে এখানে
ক্লাউডের অ্যাডাপশনটা from 2012 and moving on forward, it has increased a lot. তো এখানে আপনার অ্যাজুর মাইক্রোসফটের যে প্রোডাক্টটা সেটা অ্যামাজনের সাথে বেশ পাল্লা দিয়ে চলেছে। তো এখন আপনার গুগল ক্লাউড ইজ স্টিল ট্রেলিং, গুগল ক্লাউড এখন অনেক পিছিয়ে আছে। তো বাট সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে AWS বা অ্যামাজন ওয়েব সার্ভিস। ওকে, ট্রেন্ডস আমরা দেখলাম। এখন যদি আমরা মার্কেট শেয়ার দেখি, মার্কেট শেয়ার 2021, আমরা যদি মার্কেট ট্রেন্ড দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে AWS occupies 32% of the market. That's a really big market, big portion of the market. Microsoft Azure about 20%, Google Cloud about 9%, Alibaba Cloud এটা চায়নাতে বেশ পপুলার হচ্ছে এখন, because China runs on Alibaba, right? So 6%, IBM Cloud is 5%, Salesforce is 3%, তারপর Tencent Cloud is 2%, Oracle is 2%. So 2021 cloud infrastructure service revenue is about $39 billion. So this includes platform as a service and infrastructure as a service, both. দুইটা মিলিয়ে এই statisticsটা somebody created it, right? Okay. সো এখন আমরা গুগল ক্লাউড এবং অ্যামাজন এবং মাইক্রোসফট ওদের মার্কেট শেয়ার দেখলাম, ট্রেন্ড দেখলাম। তো সবচেয়ে পপুলার কোনটা? সবচেয়ে পপুলার হচ্ছে AWS অথবা অ্যামাজন ওয়েব সার্ভিস। তো অ্যামাজন ওয়েব সার্ভিসের এখন আমরা কিছু ইন্ট্রোডাকশন আমরা তাহলে আমরা AWS যেহেতু ইউজ করছি, আমরা AWS নিয়ে আমরা শিখি বা AWS কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা শিখি। সো AWS is a secure cloud service platform which offers compute power, database storage, content delivery, and many other functionalities to help businesses scale and grow. All over the world, AWS technology is implemented at various server farms and is maintained by Amazon. It provides 90 plus services. Users are charged on a pay-as-you-go model for resources used in Amazon. Okay, so এখন আমরা অ্যামাজন যদি ড্যাশবোর্ডে যাই, আমরা অ্যামাজন ড্যাশবোর্ডে গিয়ে আমরা যদি অ্যামাজনের সবগুলো সার্ভিস দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাজনের কম্পিউট, আমাদের EC2, ল্যামডা, ইলাস্টিক বিনস্টক, অনেক ধরনের সার্ভিস আছে, রাইট? আমাদের কন্টেনার সার্ভিস আছে, আমাদের স্টোরেজ আছে, ডেটাবেস আছে, মাইগ্রেশনের জন্য আমাদের বিভিন্ন সার্ভিস আছে, তারপর নেটওয়ার্ক অ্যান্ড কন্টেন্ট ডেলিভারির জন্য আমাদের বিভিন্ন সার্ভিস আছে। তার মধ্যে হচ্ছে VPC ইজ ওয়ান অফ দেম, রাইট? ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, তারপর API গেটওয়ে, ক্লাউড ফ্রন্ট, রাউট 53। আপনারা এক একটা সার্ভিসে ক্লিক করলে সেটা ডিটেল আপনারা দেখতে পারবেন। তারপরে আমাদের ডেভেলপার টুল। সো দিস পার্ট, যে ডেভেলপার টুল, যেটা এই টুলগুলোই আজকে আমরা ইউজ করব ফর বিল্ডিং আ CI/CD পাইপলাইন। তারপরে আমাদের আরও অনেক কিছু আছে। মেশিন লার্নিংয়ে দেখেন আপনি, মেশিন লার্নিংয়ে কত আগিয়ে আছে অ্যামাজন। মেশিন লার্নিংয়ে অনেক কিছু তারা বের করেছে যেটা পাবলিক আর কনজিউমিং, রাইট? তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স, এটা একটা বিশাল একটা পার্ট অ্যামাজনের। মিডিয়া সার্ভিস আছে এখানে আমাদের, তারপরে সিকিউরিটি, আইডেন্টিটি, বিভিন্ন ক্যাটাগরির সার্ভিস আমাদের এখানে ভাগ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে, হ্যাঁ। তারপরে আমরা AWS এর কস্ট আমরা এক্সপ্লোর করতে পারি, যে আমরা AWS এর কোন সার্ভিসের কীরকম দাম বা কীরকম প্রাইস সেটা আমরা এখানে অ্যানালাইজ করতে পারি। সো
এটা হচ্ছে আপনার কস্ট ম্যানেজমেন্ট পোর্টাল। হ্যাঁ, সো আমরা আপনি এখানে আপনারা এক একটা সার্ভিসে ক্লিক করলে এক একটা আপনার ডিটেল আপনারা দেখতে পারবেন। যে আপনার আমি যদি এখানে ফ্রি টিয়ার আমি সার্চ করি, ফ্রি টিয়ার, ফ্রি টিয়ারটা কোথায়? ফ্রি টিয়ারটা হচ্ছে আচ্ছা, এলিজিবিলিটি ফর ফ্রি টিয়ার, দিস ইজ দ্য ডকুমেন্ট। আপনারা এই ডকুমেন্টটা যদি পড়েন তাহলে আপনাদের প্রাইসিং সম্বন্ধে একটা বেশ ভালো ধারণা হবে। ফ্রি টিয়ার লিমিটস, আমরা একটা ফ্রি টিয়ার অ্যাকাউন্ট যদি খুলি বা আমরা যদি একটা AWS এর ফ্রি টিয়ার অ্যাকাউন্ট আজকে ওপেন করি তাহলে সেটা 1 বছর আমরা ইউজ করতে পারবো, এবং there are few specific services যেটা আমরা ইউজ করতে পারবো এবং কিছু স্পেসিফিক সার্ভিস আমরা ইউজ করতে পারবো না। যেমন এখানে আমাদের 750 আওয়ার্স অফ কম্পিউট আমরা ইউজ করতে পারছি ফ্রি টিয়ারে। তো এখানে অনেক ইনফরমেশন আছে আপনি যদি কস্টিং সম্বন্ধে জানতে চান। ওকে, সো এখন আমরা আরেকটু ডিটেলে আমরা আমাদের সার্ভিসগুলোকে দেখি। যে আমাদের সার্ভিসগুলো আমরা একটু আগে দেখলাম যে আমাদের কম্পিউট, স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং, ম্যানেজমেন্ট, সিকিউরিটি, অ্যাপ্লিকেশন এবং ডেভেলপার টুল এক একটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, এবং এক একটা ক্যাটাগরিতে এক এক ধরনের টুল আমরা ইউজ করি। সেই টুলগুলো আমরা একটু আরও ক্লোজলি দেখি। সো কম্পিউটার জন্য আমরা অ্যামাজন EC2 ইউজ করি। সো EC2 is one of the most important services of Amazon, right? তারপর আমরা ইলাস্টিক বিনস্টক ইউজ করি। ইলাস্টিক বিনস্টক সম্বন্ধে আমরা আমি আপনাদেরকে একটু আগে বলেছি যে ইলাস্টিক বিনস্টকটা কী করে, যে ডেভেলপার একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে সে তার অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারে, এবং সে কয়টা কম্পিউট সার্ভার ইউজ করবে, সে কয়টা লোড ব্যালেন্সার ইউজ করবে, কি তার ইনফ্রাস্ট্রাকচার কী হবে না হবে, এগুলো তার জানার কোনো দরকার নেই। ইলাস্টিক বিনস্টক অটোমেটিক্যালি সেটাকে প্রভিশন করে দিবে। তারপরে অ্যামাজন ল্যামডা হচ্ছে আপনার সার্ভারলেস ফাংশন। তারপরে অটো স্কেলিং হচ্ছে আরেকটা ফাংশন, যেটা আপনার কম্পিউটার ইলাস্টিসিটিকে নির্ণয় করে, যে আমার ডিম্যান্ডের সাথে আমি আমার কয়টা সার্ভার আমি অ্যাড করব আমার ফ্লিটে, এবং আমি কয়টা সার্ভার আমি কমিয়ে ফেলবো আমার যখন ডিমান্ড কমে যাবে। সেটা হচ্ছে অটো স্কেলিং গ্রুপ তৈরি করতে হয়। অটো স্কেলিং গ্রুপ সেটাকে আপনার অটোমেটিক্যালি সেটাকে প্রভিশনিংটা করে। এবং ইলাস্টিক লোড ব্যালেন্সার, এবং লোড ব্যালেন্সারটা হচ্ছে যে আমার যদি অনেকগুলো EC2 ইনস্ট্যান্স থাকে, সেই EC2 ইনস্ট্যান্সের পিছনে আমি একটা লোড ব্যালেন্সার দিয়ে দিব, তাহলে সে আমার যে ট্রাফিক সেটাকে সে ব্যালেন্স করে দিবে অ্যামং মাই EC2 ইনস্ট্যান্সেস, রাইট? আমার যদি কোনো ক্যাপাসিটি বেড়ে যায় 80% উপরে, তাহলে সে ট্রাফিক লোড ব্যালেন্সার সেটাকে ডাইভার্ট করে সে আরেকটা EC2 ইনস্ট্যান্সকে দিবে। সো দ্যাটস হাউ লোড ব্যালেন্সার্স ওয়ার্ক। তো তারপরে আমাদের স্টোরেজ, এখানে অনেকগুলো সার্ভিস আছে। সেখানে হচ্ছে অ্যামাজন EBS বা ইলাস্টিক ব্লক স্টোরেজ। তো ব্লক স্টোরেজটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকি ডেটাবেসের জন্য, রাইট? তারপরে অ্যামাজন EFS S3 হচ্ছে আমরা যে কোনো কন্টেন্টের জন্য আমরা ফাইল স্টোরেজ বলেন বা আর্টিফ্যাক্ট স্টোরেজ বলেন। গ্লেশিয়ার হচ্ছে আপনার হাই ভলিউম স্টোরেজ, হ্যাঁ। তারপরে স্নোবল, তারপরে অ্যামাজন স্টোরেজ গেটওয়ে, অ্যামাজন ক্লাউড ফ্রন্ট হচ্ছে আপনার CDN, আর
যেটাকে আমরা বলে থাকি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। যে আমার ফর এক্সাম্পল আমার সার্ভারটা হচ্ছে ইউকেতে, বাট আমার কিছু কাস্টমার আছে ইন সাউথ আফ্রিকা। সো আমি যদি অ্যামাজন ক্লাউড ফ্রন্ট ইউজ করি, তাহলে আমি অ্যামাজন ক্লাউড ফ্রন্ট দিয়ে আমি একটা ক্যাশ তৈরি করতে পারি সাউথ আফ্রিকাতে। তো সাউথ আফ্রিকার যে ক্লায়েন্টরা বা কাস্টমাররা, তারা যেই কন্টেন্টগুলো রিকোয়েস্ট করছে, সেই কন্টেন্টগুলো তাদেরকে ইউকে পর্যন্ত যেতে হচ্ছে না। তারা ক্লাউড ফ্রন্ট ইউজ করে তারা ক্যাশ থেকেই সেই কন্টেন্টগুলোকে পুল করতে পারছে। সো কন্টেন্ট ডেলিভারি হচ্ছে ইজ অ্যানাদার সার্ভিস, রাইট? তারপরে সিকিউরিটি আইডেন্টিটির মধ্যে অ্যামাজন আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, IAM ইজ ওয়ান অফ দ্য সার্ভিস। তারপরে আমরা কি ইউজ করেছি, যে চাবি, প্রাইভেট কি, পাবলিক কি, সো এটার ম্যানেজমেন্ট হচ্ছে KMS করে, রাইট? এবং আমাদের ডেটাবেস হচ্ছে RDS আছে, আমাদের রিলেশনাল নন রিলেশনাল ডেটাবেস। আমরা এখানে অ্যামাজন রেডশিফট বা DynamoDB ডেটাবেসের জন্য বিশাল পাওয়ারফুল একটা টুল অ্যামাজন প্রোভাইড করে। তারপর আমাদের বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট টুল আছে, যেগুলো দিয়ে আমরা লগইন করতে পারি বা আমরা পারফরমেন্স ম্যানেজ করতে পারি। আমরা যে নাগ ইউজ করেছি, নাগ ইউজ ইজ এ ম্যানেজমেন্ট টুল, রাইট? সো নাগ ইউজ দিয়ে আমরা আমাদের একটা সার্ভারের সব রিসোর্স ঠিকমতো কাজ করছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? আমরা ঠিক সেভাবেই অ্যামাজন ক্লাউড ওয়াচ দিয়ে সে একই কাজ করতে পারি। তারপরে আপনার ক্লাউড ট্রেল দিয়ে আমরা লগইন করতে পারি, যে আমার কি কি অ্যাক্টিভিটি হলো আমার ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডের ভিতরে, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা অ্যামাজন ক্লাউড ট্রেল দিয়ে আমরা সেটাকে আমরা লগইন করতে পারি। তারপরে AWS অপসওয়ার্কস আছে, ট্রাস্টেড অ্যাডভাইজার, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু। তারপর নেটওয়ার্কিংয়ের জন্য আমাদের VPC ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। VPC যে কনসেপ্টটা, সেটা আপনারা যদি অ্যামাজন নিয়ে স্টাডি করেন, তাহলে VPC কনসেপ্টটা সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। তারপরে আমাদের অ্যামাজন তাদের নিজস্ব DNS সার্ভার, সেটাকে আমরা বলি অ্যামাজন রাউট 53। তারপরে অ্যামাজন ডাইরেক্ট কানেক্ট হচ্ছে আমরা যদি প্রাইভেট ক্লাউড এবং পাবলিক ক্লাউডকে আমরা কানেক্ট করি, তাহলে আমরা AWS ডাইরেক্ট কানেক্ট এই সার্ভিসটা ইউজ করে থাকি। তারপরে অ্যাপ্লিকেশন সার্ভিসের মধ্যে আমাদের SNS, SQS, SES, SWF এই টুলসগুলো আছে। এবং আজকে আমরা যে টুলগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কোড পাইপলাইন, কোড ডেপ্লয়, কোড বিল্ড এবং কোড কমিট। ওকে, সো তাহলে আমরা without any further delay, let's proceed ahead and let us discuss about the developer tools. যে আমরা অ্যামাজন CI/CD পাইপলাইন তৈরি করার জন্য কি কি ধরনের টুল তারা অফার করে থাকে। ওকে, so important steps involved in AWS DevOps. So DevOps, when implemented on AWS, becomes a lot more efficient and effective for a product lifecycle. So এটা নিয়ে আমরা already discuss করেছি. So there are certain steps. So steps involved in AWS DevOps are mentioned below. So AWS code commit হচ্ছে আমার অ্যামাজনের কোড রিপোজিটরি। আমরা গিট করেছি, রাইট? আমরা গিট ইউজ করেছি। সো অ্যামাজনের নিজস্ব গিট তারা হচ্ছে কোড কমিট দিয়ে তারা সেটাকে ইমপ্লিমেন্ট করে। তারপরে AWS কোড পাইপলাইন, কোড পাইপলাইনটা হচ্ছে ইটস আ সার্ভিস লাইক জেনকিন্সের মতোই এটা একটা পাইপলাইন তৈরি করতে পারে এবং বিভিন্ন টুলস কানেক্ট করতে পারে। তারপরে কোড ডেপ্লয় হচ্ছে আমরা যখন একটা আর্টিফ্যাক্ট তৈরি করব, সেটাকে সে EC2 ইনস্ট্যান্সের মধ্যে সে ডেপ্লয় করে দিবে এবং সেটা অটোমেটিক্যালি আমরা কনফিগার করলে কোড ডেপ্লয়। তার মানে আমাদের পুরো CI/CD স্যুটটা হচ্ছে অ্যামাজন ক্যান প্রোভাইড, আমাদেরকে বাইরের কোনো টুল ইউজ করতে হচ্ছে না। তারপরে আমাদের অপশন আছে যে আমরা বাইরের যে টুলগুলো আছে সেগুলোকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। আমরা GitHub ইন্টিগ্রেট করতে পারি, তারপরে আমরা জেনকিন্স ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের সুবিধার জন্য। সো সেই অপশনও আছে। ওকে, তাহলে AWS কোড কমিটটা আমরা দেখি যে AWS কোড কমিটটা অ্যাকচুয়ালি কী। তো AWS Code Commit is a fully managed source control service that hosts secure
and highly scalable private Git repository without the need of a operating system. So আমাদের আমরা যদি git চালাই, রাইট, আমরা যদি git চালাই তাহলে আমাদেরকে একটা অপারেটিং সিস্টেম আমাদের প্রয়োজন হয়। আমাদেরকে git bash কোথায়, এই যে git bashটা আমাদেরকে চালাতে হচ্ছে, রাইট। সো উইথ কোড কমিট আমাদের কোনো git bash চালাতে হবে না। আমাদের সেই git bashের ইন্টারফেসটা will be built in within code commit, এবং আমাদের git bash চালাতে হলে we need a operating system like Windows, রাইট, অথবা লিনাক্স, যেখানে আমরা git চালাতে পারি। সো কোড কমিট যেটা করছে যে আমরা জাস্ট আমাদের একটা ওয়েব পোর্টাল থাকলেই we can use that repository. So it is mainly designed for developers who are supposed to store and version their code securely and reliably. So code commit-টা হচ্ছে ডেভেলপারদের জন্য একটা অপশন, যে ডেভেলপাররা তারা কোড কমিট ইউজ করেই তারা তাদের ভার্সন কন্ট্রোল করতে পারছে। So example হচ্ছে IT administrators to store their script and configuration, web designers to store HTML page and images, etc. Okay, alright. So আমরা code commit-টা কি দেখলাম, যে code commit হচ্ছে it's a code repository for AWS. Okay, এখন আমরা দেখব যে code deploy-টা কি। AWS code deploy is a service that coordinates your application deployment and updates across the fleet of EC2 of any size. So code deploy দিয়ে আমি একটু আগে বলেছি যে আমি EC2 ইনস্ট্যান্সে আমার আর্টিফ্যাক্টগুলোকে আমি ডেপ্লয় করতে পারি এবং আমার তখন ওয়েব সার্ভিসটা আপ হয়ে যাবে, রাইট। সো আমরা যে ডেপ্লয়মেন্টটা আমরা ডকার দিয়ে করি বা যে ডেপ্লয়মেন্টটা আমরা কুবারনেটিস দিয়ে করি সেটা আমরা কোড ডেপ্লয় দিয়েও করতে পারি। So automate code deployments to any instance, handles the complexity of updating your instance, avoid downtime during application deployment, তারপরে rollback automation automatically if failures is detected. আমরা এই জিনিসটা রোলব্যাকটা দেখেছিলাম কোথায়, আমরা রোলব্যাকটা কুবারনেটিসে দেখেছিলাম। সো আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের সাথে আমরা যদি ডেভঅপসকে কম্বাইন করি তাহলে আমাদের আরও অনেক হাতিয়ার আমরা তৈরি করতে পারি। আমরা একই কাজ করছি কিন্তু আমরা বিভিন্ন টুলস দিয়ে আমরা সেটাকে করতে পারছি, রাইট। আমাদের অনেকগুলো অপশন থাকছে। সো ইন্টিগ্রেটস উইথ থার্ড পার্টি টুলস অ্যান্ড AWS। সো আমরা কোড ডেপ্লয়কে আমরা একটা থার্ড পার্টি টুলের সাথে আমরা সেটাকে ইন্টিগ্রেট করতে পারি। ওকে, আচ্ছা, তো এখন আমরা কোড পাইপলাইনটা দেখব যে হোয়াট ইজ কোড পাইপলাইন। কোড পাইপলাইন ইজ আ কম্বিনেশন অফ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি। তাহলে কোড পাইপলাইনটা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেলিভারি এই দুইটা সাইকেলকেই কোড পাইপলাইন ম্যানেজ করতে পারছে, হ্যাঁ। So services for quicker and more reliable infrastructure and application updates. So it automatically builds, tests and deploy an user code whenever there is a code change based on user defined release process models. So code pipeline কি করতেছে, কোড পাইপলাইন আমার অটোমেটিক্যালি বিল্ড করতেছে, বিল্ড করে সেটাকে টেস্ট করে সেটাকে ডেপ্লয়মেন্ট স্টেজে নিয়ে যাচ্ছে। এবং আমার যখনই কোনো কোড চেঞ্জ হচ্ছে, আমি যখনই কোনো কোড কমিট করছি, অ্যাট দ্যাট মোমেন্ট কোড পাইপলাইন ইজ কিকিং ইন, এবং কোড পাইপলাইন কিক ইন করে তখন সে বিল্ড, টেস্ট এবং ডেপ্লয় এই সব কাজগুলো সে একসাথে করছে। সো ইট ইন্টিগ্রেটস উইথ AWS সার্ভিসেস লাইক AWS কোড কমিট, Amazon S3, AWS কোড ডেপ্লয়, AWS ইলাস্টিক বিনস্টক, AWS অপসওয়ার্ক অ্যান্ড ল্যামডা। তাহলে আমরা যখন কোড কমিট আমরা ইউজ করি তখন আমরা যখন কোড পাইপলাইন ইউজ করি তখন সে কোড পাইপলাইন কোড কমিটের সাথে সে করছে, ইন্টিগ্রেশন করতে পারছে, এবং সে আমাদের যে আর্টিফ্যাক্টগুলো তৈরি হবে আমাদের বিল্ডের পরে, সে বিল্ডের আর্টিফ্যাক্টগুলোকে সে কোথায় স্টোর করছে, সে একটা S3 বাকেটে স্টোর করছে। এবং AWS কোড ডেপ্লয়, এবং আমরা কোড ডেপ্লয় নিয়ে একটু আগে কথা বললাম। সো AWS কোড ডেপ্লয়ের সাথেও সে ইন্টিগ্রেশন করতে পারছে, এবং আমরা যদি ইলাস্টিক বিনস্টক ইউজ করি সেই ইলাস্টিক বিনস্টকের সাথেও সে কাজ করতে পারছে, রাইট। ইউ ক্যান কনফিগার দ্য পাইপলাইন ইউজিং আ GUI। আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আমরা
সেটাকে করতে পারি, অথবা আমরা কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে করতে পারি, আমরা স্ক্রিপ্ট লিখে কোড পাইপলাইনকে আমরা চালাতে পারি। সো নোট, উইথ AWS কোড পাইপলাইন্স ইউ হ্যাভ টু পে অনলি হোয়াট ইউ ইউজ। তার মানে হচ্ছে যে আমার প্রত্যেকবার আমি যখন কোড পাইপলাইন আমি এক্সিকিউট করব, একটা আমি পাইপলাইন যখন আমি এক্সিকিউশন করব, ঠিক ওই সময় আমাকে চার্জ করবে এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ মানি। আমাকে সেটা খুব অল্প একটা অ্যামাউন্ট, হয়তো 0.0 সামথিং সেন্টস সে চার্জ করছে ফর এভরি টাইম আই এম আপডেটিং মাই কোড, রাইট? সো যে কয়বারই আমার পাইপলাইনটা ট্রিগার হচ্ছে তখনই সে চার্জ করছে, এর আগে সে কোনো চার্জ করবে না। সে, আমি যদি পাইপলাইনটা বিল্ড করি, সে বিল্ড করার জন্য সে আমাকে চার্জ করবে না, কিন্তু পাইপলাইন এক্সিকিউশন করার সময় সে আমাকে চার্জ করবে। ওকে, সো ওয়াই শুড বি ইউজ কোড পাইপলাইন? আচ্ছা, আমরা কোড পাইপলাইন কেন ব্যবহার করব? ওয়াই কোড পাইপলাইন ইজ অ্যান অপশন, রাইট? So by automating your software build, test, release process, AWS Code Pipeline enables you to increase the speed and quality of your software updates by running all new changes through a consistent set of quality checks. So Code Pipeline এর ভিতরে অনেকগুলো কোয়ালিটি চেক এমবেডেড করা আছে, বা কোয়ালিটি চেক কম্বাইন করা আছে, যে কোয়ালিটি চেকগুলো আমার সফটওয়্যারের কনসিস্টেন্সিকে সবসময় আপ টু ডেট রাখছে, রাইট? এবং আমি সেটাকে খুব দ্রুত আমি ইমপ্লিমেন্টেশনটা করতে পারছি। সো অটোমেটস রিলিজ প্রসেস, আমার রিলিজ প্রসেসটাকে সে অটোমেট করতে পারতেছে। তারপর স্পিড আপ ডেলিভারি উইথ কোয়ালিটি, আমার ডেলিভারিটা আমি খুব তাড়াতাড়ি করতে পারছি। তারপরে ইট অ্যালাউ ইউ টু চুজ টুলস, আমি এখানে জেনকিন্স ইউজ করতে পারি, তারপরে সেলেনিয়াম, গিট, আমি আমার CI/CD যে যত ধরনের টুলস আছে সেই টুলসগুলো আমি ইউজ করতে পারছি। এস্টাবলিশ কনসিস্টেন্ট রিলিজ প্রসেস, এবং রিলিজ প্রসেসটা আমার সবসময় একটা কনসিস্টেন্সি সে বজায় রাখতেছে, রাইট? আমার কোনো এনভায়রনমেন্টে কোনো ইনকনসিস্টেন্সি থাকতেছে না, উইচ বেসিক্যালি মিনস যে আমার প্রোডাকশন এনভায়রনমেন্টে যেভাবে চলার কথা সেভাবেই আমার কোডটা চলবে, রাইট? অ্যান্ড প্রোভাইডস পাইপলাইন হিস্ট্রি। সো আমার একটা হিস্ট্রি সে অ্যাট দ্য সেম টাইম মেনটেন করছে, যে আমার পাইপলাইনে আমি কয়টা কমিট করেছি এবং আমার পাইপলাইনে আমি কী কী চেঞ্জ করেছি, সেই চেঞ্জগুলো সে একটা হিস্ট্রি সে রাখছে। ওকে, সো হাউ ডাজ কোড পাইপলাইন ওয়ার্ক? আমরা একটু পরেই দেখব যে কোড পাইপলাইনটা কীভাবে কাজ করে। সো ওয়েন আ ডেভেলপার কমপ্লিটস ওয়ার্কিং অন দ্য কোড, হি কমিটস ইট টু সোর্স রিপোজিটরি। সো সোর্স রিপোজিটরি কি? সোর্স রিপোজিটরিটা হচ্ছে আমার কোড কমিট, right? So AWS Code Pipeline automatically deletes the changes and builds these changes. So after that, the build code is deployed to the staging server for testing. এবং সে স্টেজিং সার্ভারে সে পুশ করে দিচ্ছে কোডটাকে অটোমেটিক্যালি, এবং from the staging server AWS Code Pipeline runs additional tests such as integration and load test, এবং এই টেস্টিংগুলো সে অটোমেটিক্যালি করছে, এগুলোকে আমার আলাদাভাবে তৈরি করতে হচ্ছে না। তার মানে হচ্ছে যে আমি যদি ইন আ ট্রেডিশনাল ওয়ে ডেভঅপস করি, তাহলে আমাকে সেলেনিয়াম দিয়ে আমাকে ইন্টিগ্রেশন টেস্টিং করতে হচ্ছে, তারপরে লোড টেস্টিং করতে হচ্ছে, বাট এই টেস্টিংগুলো কোড পাইপলাইন সে নিজেই হ্যান্ডেল করছে, রাইট? ওয়ান্স অল দ্য টেস্ট আর ডান, ইফ কোড রিসিভস ম্যানুয়াল অ্যাপ্রুভাল, then AWS Code Pipeline deploys the tested and approved code to the production instance. সো এটাকে আমার ম্যানুয়াল একটা অ্যাপ্রুভাল দিতে হবে যে হ্যাঁ, আমার স্টেজিং এনভায়রনমেন্টে আমার কোডটা কাজ করছে এবং এটা টেস্টিং পাস করেছে। সো এখন আমি সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে সেটা প্রোডাকশন এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। সো আমার এন্টায়ার CI/CD পাইপলাইন ফ্রম দ্য সোর্স, যেখানে ডেভেলপার কমিট করছে সেখান থেকে বিল্ড হয়ে স্টেজিং হয়ে সেটা সে প্রোডাকশন এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, রাইট? আচ্ছা, সো এখন আমরা AWS দিয়ে আমরা একটা পাইপলাইন তৈরি করব। আচ্ছা, সো পাইপলাইন তৈরি করতে হলে আমরা কোড স্টার এই সার্ভিসটা ইউজ করব। ওকে, সো সিলেক্ট কোড স্টার ফ্রম AWS console and create a new project.
তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখন নিউ প্রজেক্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যে কোনো এনভায়রনমেন্ট এখানে আমরা তৈরি করতে পারবো। এখানে আমাদের টেমপ্লেট দেওয়া আছে। সো আমরা যদি এখানে জাভা সার্চ করি তাহলে জাভার যত এনভায়রনমেন্ট আছে, যেমন জাভা স্প্রিং, আমরা স্প্রিং বুট ইউজ করতে পারি এখানে। হ্যাঁ, সো আমাদের যদি জাভা ডেভেলপার আপনারা থেকে থাকেন তাহলে এখানে আপনারা যে কোনো একটা সার্ভিস আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো আমি জাভা, তারপরে আমার পাইথন। ওকে, সো আমরা এই পার্টিকুলার ডেমোর জন্য যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা পাইথন ইউজ করব। সো পাইথন ফ্লাস্ক, সিলেক্ট আ টেমপ্লেট পাইথন ফ্লাস্ক ইউজিং AWS Beanstalk। সো আমরা AWS Beanstalk দিয়ে আমরা পাইথন এনভায়রনমেন্টকে আমরা ডিপ্লয় করব। সো আমরা এখানে কি করছি, আমরা এখানে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস এই জিনিসটা আমরা ইউজ করছি, রাইট? সো এখানে আমাদের ইলাস্টিক বিনস্টক, জ্যাঙ্গো, ইলাস্টিক বিনস্টক, ফ্লাস্ক। ওকে, সো আমরা এই সার্ভিসটাকে আমরা সিলেক্ট করব। তারপরে আমরা একটা প্রজেক্টে নাম দিব যে ডেমো মাস্টার প্রজেক্ট। ওকে, সো প্রজেক্ট আইডিটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এবং আমরা এই ইসের জন্য আমরা কোড কমিট ইউজ করব, আমরা গিটহাব ইউজ করব না। সো গিভ আ প্রজেক্ট নেম, ডেমো প্রজেক্ট বা হোয়াট এভার, আমরা যে কোনো নাম দিতে পারি। সিলেক্ট আ কমিট, কোড কমিট অ্যাজ প্রজেক্ট রিপোজিটরি অ্যান্ড ইউজ ডিফল্ট EC2 কনফিগারেশন। ওকে, সো এখানে আমার যে ডিফল্ট EC2 কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো আমি ইউজ করতে পারি। যে আমি T2 মাইক্রো, আমার VPC হচ্ছে ডিফল্ট VPC এবং সাবনেট, যে কোনো একটা সাবনেট আমি এখানে ইউজ করতে পারি। আমি এখানে কোথায় আছি, আমি US ইস্ট 1-এ আছি। সো আমি এখানে US ইস্ট যে কোনো একটা আমি জোন আমি চুজ করতে পারি। তারপরে কি পেয়ার মাস্টার একাডেমি চলে আসছে আমাদের কি পেয়ারটা, যেহেতু সেভ করা ছিল। তারপর নেক্সট। ওকে, তারপরে হচ্ছে আমরা এগুলোকে রিভিউ করলাম, এগুলোকে সবগুলো স্টেপ, যে চুজ আ প্রজেক্ট টেমপ্লেট, সেট আপ ইউর প্রজেক্ট, উই ডিড দ্যাট। প্রজেক্ট রিপোজিটরি আমরা কোড কমিট ইউজ করেছি, EC2 কনফিগারেশন আমরা সিলেক্ট করেছি। এখন আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে পারি। ওকে, সো এখন সে আমার এনভায়রনমেন্টটা তৈরি করছে। সো এনভায়রনমেন্টটা তৈরি হতে আমাদের একটু সময় লাগবে, সো আমরা কিছুক্ষণ ওয়েট করতে পারি। হ্যাঁ, ওকে, সো আমাদের Cloud9 যে এনভায়রনমেন্টটা সেটা অলরেডি ডিপ্লয় হয়ে গেছে। সো আমরা IDE-তে ক্লিক করতে পারি। IDE-তে ক্লিক করে তারপরে আমরা Cloud9 এনভায়রনমেন্টটা এখনো তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে প্রভিশনিং অ্যাক্টিভিটি এখনো চলছে। সো আমার নেক্সট স্টেপটা কি আমি একটু দেখে নিই। ইন দ্য নেক্সট পেজ, রিভিউ দ্য স্টেপস অ্যান্ড ক্লিক অন ক্রিয়েট প্রজেক্ট অ্যান্ড ওয়েট ফর দ্য প্রজেক্ট টু কমপ্লিট প্রভিশনিং। তো প্রভিশনিং সেট আপ শেষ হয়ে গেলে সেট আপ দ্য Cloud9 IDE এনভায়রনমেন্ট। ক্লিক অন সেট আপ AWS Cloud9 অ্যান্ড অ্যাসাইন অ্যান এনভায়রনমেন্ট and environment name and click create. Okay, so set up AWS Cloud9. So আমি environment name দিতে পারি যে demo project environment create environment. সো এখানে দেখাচ্ছে যে প্রজেক্ট প্রভিশনিং। সো AWS CodeStar is setting up your project's resources.
সো এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো while the project environment is getting created, আমরা রিপোজিটরিতে ব্রাউজ করতে পারি। আমরা রিপোজিটরিটাকে অ্যাক্সেস করতে পারি। সো আমি এখানে রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব। সো এটা হচ্ছে আমার কোড কমিটের রিপোজিটরি। এই যে ডেভেলপার টুলসের আন্ডারে কোড কমিট, আন্ডার কোড কমিট ইজ মাই রিপোজিটরি। সো আমি রিপোজিটরির নাম দিয়েছি ডেমো মাস্টার প্রজেক্ট, রাইট। সো এখানে আমার এই যে রিডমি ফাইল, তারপরে আমার রিকোয়ারমেন্টস, সেট আপ, পাইথন ফাইল, এই সব ফাইলগুলো তৈরি হয়ে গেছে। সো আমি এক একটা ফাইল আমি চেক করে দেখতে পারি। ফ্লাস্কের ভার্সন হচ্ছে 1.1.2। তারপরে আমি যদি নতুন একটা রিপোজিটরি তৈরি করতে চাই, আমি এখান থেকেও রিপোজিটরি তৈরি করতে পারি। তো আমার অলরেডি একটা রিপোজিটরি তৈরি হয়ে গেছে, কোডস্টার অলরেডি সে একটা রিপোজিটরি তৈরি করে ফেলেছে, রাইট। সো এখন আমি যদি আবার কোডস্টারে ব্যাক করি, দেন আমার নতুন একটা কমিট সে দেখাচ্ছে, AWS কোড কমিট, একটা কমিট আইডি এখানে সে দিয়ে দিয়েছে, রাইট। সো আমার আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড। সো আমি আইডিতে যদি যাই, আমি তো ক্রিয়েট এনভায়রনমেন্ট তৈরি করলাম। আচ্ছা ঠিক আছে, আবার তৈরি করি তাহলে। স্ট্যাটাস দেখাচ্ছি ইন প্রগ্রেস। এই যে আমার এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, ওকে। সো ডেমো প্রজেক্ট এনভায়রনমেন্ট আমি যেটা তৈরি করলাম সেটা তৈরি হয়ে গেছে। সো এনভায়রনমেন্টে আমি যদি যাই, আমি যদি এখন আইডিটা খুলি, তাহলে আমি কি দেখতে পাবো, আমার Cloud9 is being launched। রাইট, আমার একটা টার্মিনাল সেট আপ হয়ে গেল। এখন সে ক্লোনিং করছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি আবার AWS কনসোলে ঢুকি, তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমার কী কী রিসোর্স তৈরি হয়েছে। আমি যদি EC2 তে যাই, তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমার
কোডস্টার 2টা ইনস্ট্যান্স সে তৈরি করেছে। এই যে ডেমো মাস্টার একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করেছে এবং ক্লাউড 9 এর জন্য সে আরেকটা ইনস্ট্যান্স তৈরি করেছে। ওকে, রিলোড। ওকে, অলরাইট। তো এখানে ইট ইজ জাস্ট আ কোডিং এনভায়রনমেন্ট। হ্যাঁ, সো আমি এখানে ইমিডিয়েটলি আমি আমার বিল স্পেক্স YAML ফাইল তৈরি হয়ে গেছে, রাইট। তারপরে আমার রিকোয়ারমেন্টস তৈরি হয়ে গেছে। সো আমি এখন এখানে ইমিডিয়েটলি আমার অ্যাক্টিভিটি শুরু করে দিতে পারি। আমি এখানে কোডিং করা শুরু করে দিতে পারি। সো আমার ক্লাউড 9 হচ্ছে জাস্ট আ কোডিং এনভায়রনমেন্ট। আমার কোডিং করার জন্য ইট বেসিক্যালি ক্রিয়েটস অ্যান এনভায়রনমেন্ট। ওকে, সো আমার এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। সেট আপ ক্লাউড 9 IDE environment. Meanwhile, browse the repository and it will go to code commit. It is your code repository in Amazon. আচ্ছা, এখন আমি যদি পাইপলাইনে ক্লিক করি তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি যে আমার এখানে সোর্স থেকে সে এটা বিল্ডে গিয়েছে, বিল্ড থেকে তারপরে ডেপ্লয়তে গিয়েছে, এবং আমি ডেপ্লয়মেন্টে একটু আগে দেখালাম যে আমার EC2 ইনস্ট্যান্স এখানে অলরেডি ডেপ্লয়েড। সো আমার একটা প্রজেক্ট অলরেডি, পাইথনের একটা প্রজেক্ট সে অলরেডি তৈরি করে ফেলেছে। এখন আমাকে জাস্ট এখানে ক্লাউড 9 থেকে আমাকে টেস্টিং করে আমাকে কোড পুশ করলেই আমি আমার নতুন পেজ পেয়ে যাচ্ছি। সো দিস ইজ বেসিক্যালি আ রান টাইম এনভায়রনমেন্ট। ওকে, সো ক্লিক অন EC2 টু চেক দ্য ইনস্ট্যান্স ক্রিয়েটেড। সো আমরা কেবলই দেখলাম যে অলরেডি ইনস্ট্যান্স তৈরি হয়ে গেছে, এবং ইনস্ট্যান্স আমরা 2টা ইনস্ট্যান্স তৈরি হয়েছে এবং একটা পাইপলাইন তৈরি হয়েছে, রাইট। এরকম একটা আউটপুট আসবে আপনাদের। সো আপনারা জাস্ট এই ইনস্ট্রাকশনটা ফলো করলে আপনারা একটা পাইথন ফ্লাস্কের একটা AWS ইনস্ট্যান্স তৈরি করতে পারবেন। আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিসের একটা এক্সাম্পল আপনাদেরকে দেখালাম বাই ইউজিং কোড পাইপলাইন। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোড পাইপলাইন দিয়ে আমরা একটা আলাদা একটা পাইপলাইন আমরা তৈরি করব, আমাদের নিজস্ব একটা পাইপলাইন আমরা তৈরি করব। ওকে, সো আমি কোডস্টার ডেমো এটাকে বন্ধ করে দেই। ওকে, সো আমি যদি কোডস্টারে যাই, এখন কোডস্টারে গিয়ে আমি আমার প্রজেক্টসে যাই, এখন এই ডেমো প্রজেক্টটাকে আমি যদি শাটডাউন করে দিই বা এটাকে ডিলিট করে দিই, তাহলে সে কি করবে? আমার প্রজেক্টের জন্য সে যতগুলো রিসোর্স তৈরি করলো সেই রিসোর্সগুলো সব অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। ওকে, সো আমার EC2 ইনস্ট্যান্স এখন রানিং অবস্থায় আছে। আমি একটু পরে দেখব যে EC2 ইনস্ট্যান্সগুলো শাটডাউন হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডেমো মাস্টার প্রো অ্যাপ যে ইনস্ট্যান্সটা তৈরি করেছিল কোডস্টার, সেটাকে টার্মিনেট হয়ে গেছে, আর আমাদের এনভায়রনমেন্টের যে ইনস্ট্যান্সটা সেটাও টার্মিনেট হয়ে যাবে কিছুক্ষণ পরেই। সো এটা আপনার রিসোর্সগুলোকে ক্লিন আপ করতে একটু সময় লাগে। সো আমার একটা প্রজেক্ট তৈরি করে তারপরে আমি যদি কোডস্টারে গিয়ে প্রজেক্টের আন্ডারে যাই, সেখান থেকে আমি প্রজেক্ট সিলেক্ট করে তারপরে আমি ডিলিট করতে পারবো। তো আমি যদি আবার ডিলিট দিই তাহলে আমার এখানে একটা এরর মেসেজ আসবে যে ক্যানট ডিলিট প্রজেক্ট আইডি ওয়াইল দ্য স্ট্যাটাস ডিলিট ইন প্রগ্রেস। তার মানে আমি অলরেডি ডিলিট করেছি। সো আমার যে সেটা ডাবল শিওর হওয়ার জন্য আমি
এটাকে আবার ডিলিট করলাম। এনিওয়ে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সার্ভিসে যাব, সার্ভিসের আন্ডারে আমরা কোড পাইপলাইনে যাব, রাইট? সো ডেভেলপার টুল, আমরা কোড পাইপলাইনে গিয়ে আমরা একটা নতুন পাইপলাইন তৈরি করব। সো আমাদের অলরেডি একটা পাইপলাইন তৈরি করা আছে, আমরা পাইপলাইনটাকে ডিলিট করে দিই, ডিলিট পাইপলাইন। সো এখন আমাদের কোনো পাইপলাইন নেই, রাইট? there is no pipeline। এখন আমরা নতুন একটা পাইপলাইন ক্রিয়েট করব। সো আমাদের according to the instruction, select code pipeline from AWS console and click create pipeline, type a name for the pipeline and keep all settings and default and click next। তারপরে add source as GitHub। সো আমরা এই পাইপলাইনে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা GitHub রিপোজিটরি থেকে আমরা আমাদের কোডটাকে পুল করব। ওকে, সো লেটস ডু দ্যাট। সো ক্রিয়েট পাইপলাইন, পাইপলাইনের নাম দিলাম আমি ডেমো পাইপলাইন, গোল্যাং। সো আমার রোল নেমটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এখানে আমি যখন নামটা দিব, রাইট? আর অ্যাডভান্স সেটিংয়ে আমার যে ডিফল্ট সেটিংগুলো থাকবে সেগুলোই আমি রেখে দিব। তারপরে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে আমি এখন আমার সোর্সটাকে আমি GitHub ভার্সন 2 আমাকে চুজ করতে হবে। GitHub ভার্সন 2 চুজ করার পরে আমার এখানে কিছু অপশন আসছে যে কানেকশনস, রিপোজিটরি নেম, এক্সেট্রা এক্সেট্রা। সো আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্ট টু GitHub। আমাকে এই উইন্ডোটাতে ক্লিক করতে হবে বা এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখন আমি কানেকশন নেম দিতে পারি ডেমো কানেক্ট, ডেমো কানেক্ট গোল্যাং, বা আমি যে কোনো নাম দিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। তারপরে আমি কানেক্ট টু GitHub। ওকে, সো আমার এখানে আগে একটা তৈরি করা ছিল, সো আমি এটা ইউজ করব না, আমি নতুন একটা ইনস্টল করব। ওকে, সো আমি পাসওয়ার্ড দিলাম আমার রিপোজিটরির, GitHub রিপোজিটরি পাসওয়ার্ড দিলাম। এখন আমি অল রিপোজিটরিজ দিতে পারি অথবা আমি একটা যে কোনো রিপোজিটরি সিলেক্ট করতে পারি। সো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখানে কিছু রিপোজিটরি দেখতে পাচ্ছি। সো আমরা ওয়ার্কফ্লো রিপোজিটরিটা ক্লিক করব। এটা আমি আপনাদেরকে একটু গিটহাবে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। যে where is my workflow repository। সো ওয়ার্কফ্লো রিপোজিটরিটা হচ্ছে আমার মেটিওরস থেকে আমি এটাকে পুল করেছিলাম, এটাকে ফর্কিং করেছিলাম, ফর্কিং করে। সো দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন যেটা গোল্যাং দিয়ে তৈরি হয়েছে, রাইট? সো জাস্ট এই রিপোজিটরিটাই আমি কোড পাইপলাইনকে চিনিয়ে দিচ্ছি। সো আমি রিপোজিটরি তৈরি করে এখন আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক হওয়ার পরে আমার এখানে একটা আইডি চলে আসলো, রাইট? যেটা আমি ইনস্টল আ নিউ অ্যাপ ক্লিক করে আমি তৈরি করলাম। এখন আমি কানেক্ট করব। কানেক্ট হয়ে গেলে আমার এখানে রেডি টু কানেক্ট, ইউর GitHub কানেকশন ইজ রেডি ফর ইউজ, এই মেসেজটা আসবে। তারপরে আমি রিপোজিটরি এখানে সিলেক্ট করব এবং আমার ব্রাঞ্চ নেম মাস্টার ব্রাঞ্চ অটোমেটিক্যালি চলে আসবে। আমি এই অপশনটা দিতে পারি যে স্টার্ট দ্য পাইপলাইন অন সোর্স কোড চেঞ্জ। সো আমি যেহেতু কোনো সোর্স কোড চেঞ্জ করব না, এটাকে আমি
কি বলে আমি রাখতে পারি বা নাও রাখতে পারি, এবং আমার কোড পাইপলাইন ডিফল্ট আউটপুট আর্টিফ্যাক্টটা কোথায় যাবে সেটা আমি ডিফল্ট হিসাবে রেখে আমি নেক্সট ক্লিক করব। আচ্ছা, এখন আমি বিল্ড প্রোভাইডার হচ্ছে কোড বিল্ড ইউজ করব, AWS কোড বিল্ড। কোড বিল্ডে গিয়ে আমাকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট প্রজেক্টটা ক্লিক করলে আরেকটা পপ আপ আসবে। আমি এখানে প্রজেক্ট নেম দিতে পারি যে ডেমো প্রজেক্ট গোল্যাং। তারপরে আমাকে ম্যানেজড এনভায়রনমেন্টে যেতে হবে। এনভায়রনমেন্টে গিয়ে আমাকে ম্যানেজড এনভায়রনমেন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে উবুন্টু, রান টাইম স্ট্যান্ডার্ড, এবং আমার ইমেজের আন্ডারে আমাকে লেটেস্ট যে ইমেজটা স্ট্যান্ডার্ড 5 সেটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড আমাকে রোলটা, যে রোলটা আছে সেই রোলটাই আমাকে রাখতে হবে। এখানে আমি নতুন রোল, যেহেতু নতুন একটা প্রজেক্ট তৈরি করছি সেহেতু রোল নেমটাও নতুন, সো আমি এক্সিস্টিং রোলটা এখানে ইউজ করব না। আচ্ছা, বিল্ড স্পেকে আমি দুইভাবে বিল্ড করতে পারি। একটা হচ্ছে আমি YAML ফাইল দিয়ে বিল্ড করতে পারি। আমার যেহেতু কোড রিপোতে কোনো YAML ফাইল নেই বিল্ড স্পেকের জন্য, আপনারা একটু আগে দেখেছিলেন যে আমি কোড স্টার্ট দিয়ে যখন আমি একটা এনভায়রনমেন্ট তৈরি করেছিলাম পাইথনের জন্য, সেখানে একটা বিল্ড স্পেক নামে একটা ফাইল তৈরি হয়েছিল। আমার এখানে কোনো বিল্ড স্পেক যেহেতু নেই, এটাকে আমার ম্যানুয়ালি বিল্ড করতে হবে। সো আমাকে ম্যানুয়ালি বিল্ড করতে হলে আমাকে এখানে বিল্ডের কমান্ডটা দিতে হবে। সে বিল্ডের কমান্ডটা হচ্ছে গো বিল্ড। যেহেতু আমি গোলাং ইউজ করছি, আমি গো বিল্ড ইউজ করতে পারি। আমি জাভা ইউজ করলে মেভেন ইউজ করতে পারতাম। সো আমি এখানে লগিং অন রাখছি। সো কন্টিনিউ টু কোড পাইপলাইন। Okay, so successfully created demo project Golang in code cloud, in code build. Okay, so আমি এখন সিঙ্গেল বিল্ড, এটা বাই ডিফল্ট আমি একটাই বিল্ড করব, সেহেতু আমার সিঙ্গেল বিল্ড আমি এখানে সিলেক্ট করে রাখছি। রেখে আমি নেক্সটে ক্লিক করছি। ক্লিক করে আমি কোনো ডেপ্লয়মেন্ট করব না, বিকজ আমাকে ডেপ্লয়মেন্ট করতে হলে আমাকে ডেপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, সেটা অনেক সময় নেবে। সো আমি স্কিপ করে যাব ডেপ্লয়মেন্টটা, স্কিপ। সো এখন আমি রিভিউ পেজে চলে আসলাম, যে আমার পাইপলাইন সেটিংস, রিসোর্স অ্যাকশন প্রোভাইডার অ্যান্ড বিল্ড অ্যাকশন প্রোভাইডার, এবং ডেপ্লয় অ্যাকশন প্রোভাইডারে নো ডেপ্লয়। এখন আমি ক্রিয়েট পাইপলাইন। ওকে, সো মাই পাইপলাইন ইজ নাও ইন প্রগ্রেস। আমার পাইপলাইন এখন তৈরি হচ্ছে। সো আমার সোর্স অলরেডি সাকসিডেড। আমার সোর্স কোড গিটহাব থেকে সে অলরেডি পুল করে নিয়েছে, রাইট? পুল করে সে এখন কি করছে? এখন সে বিল্ড করছে। সো বিল্ডে আমি যদি ডিটেইলে গিয়ে ক্লিক করি, তাহলে আমি এখানে একটা কনসোল আসবে। সেই কনসোলে আমি দেখতে পাবো যে আমার এখানে কি কি ফেজ, আমি একটা লগ দেখতে পাবো, রাইট? যে আমার কি কি ফেজ এখানে কমপ্লিট হলো। এন্টারিং ইনস্টল ফেজ কমপ্লিট, সাকসিডেড। এন্টারিং প্রি বিল্ড ফেজ, সে প্রি বিল্ড ফেজ কমপ্লিট করলো। তারপরে সে বিল শুরু করে দিল, রাইট? বিল শুরু করে দেওয়ার পরে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেজ কমপ্লিট, বিল স্ট্যাটাস ইজ সাকসিডেড।
সো আমার অলরেডি একটা ওয়ার ফাইল তৈরি হয়ে গেছে। বা গোলাংয়ের যে বাইনারিটা, সে বাইনারিটা সে অলরেডি তৈরি করে ফেলেছে। there you go. সো আমার সোর্স গিটহাব থেকে সে পুল করে সে আমার কোডটাকে বিল্ড করে ফেলেছে। সো এটাই হচ্ছে আজকে আমাদের ডেমো। সো আজকে আমাদের কনভারসেশন এই পর্যন্তই। সো আশা করি আপনারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন এবং এই ডেমোটা দেখবেন। তো আমাদের pretty much everything is complete for today. So under build you can click the details and see the progress. আমরা সেটা দেখলাম। Your war file অথবা binary file will be created and your new pipeline is now ready. So আমাদের এই আউটপুটটা আসবে। আমরা এক্স্যাক্টলি এই যে পোস্ট বিল্ডে যেটা দেখলাম যে সাকসিড, সো এটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের পাইপলাইনটা তৈরি হয়ে গেছে। সো আমরা এভাবেই আমরা খুবই সিম্পল একটা ডেমো এখানে দেখালাম, রাইট? সো আমরা ঠিক এভাবেই কোড পাইপলাইন ব্যবহার করে আমরা একটা CI/CD পাইপলাইন তৈরি করতে পারি।